পরে দিব, এটাই পরে দিলে সমস্যা কি? ঠিক আছে। হুম হুম আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। ইংলিশ ভাইয়া পেজ থেকে বরাবরের মতোই টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। আজকে ধামাকা একটা ক্লাস হবে। আজকে আমরা ফ্লো চার্ট পড়বো। আমার ক্লাস রুটিন হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায়, বাট আনফর্চুনেটলি আমি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। দ্যাটস ওয়াই আজকে আমি ক্লাসটা রিকভারি ক্লাসটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ক্লাস মিস দেইনি, লাস্ট দিন ক্লাস নিতে পারিনি। দ্যাটস ওয়াই আজকে আমি আবার ক্লাসটা নিয়ে নিচ্ছি তোমাদের, যেহেতু তোমাদের এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তোমরা কি আমার কথা ঠিকমতো শুনতে পারছো? একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো নাকি পিছনে বোর্ড দেখা যাচ্ছে নাকি আমাকে একটু জানিয়ে দাও। আমরা একটু ওয়েট করব, সবাই আসুক, সবাই যুক্ত হয়ে যাক, সো দ্যাট আমরা ক্লাসটা শুরু করতে পারি। সবাই ক্লাসটাতে জয়েন হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আজকে আজকে হঠাৎ করে এই সময়ে, আসলে আজকে 3টা বাজে আমার একটা কাজ আছে, তো এই জন্য আমি আগে ক্লাসটা নিয়ে নিচ্ছি। সোহাগ বলছে হ্যাঁ শোনা যাচ্ছে। শামীম মোল্লা হাই ম্যাম ফ্রম শরীয়তপুর। আর শান্ত বলছে কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমরা আর কিছুক্ষণ ওয়েট করব যাতে আরো মানুষ যুক্ত হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করতে পারবো। নীলপরি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই কেমন আছো? সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়ার জন্য। আজকে একটা রং টাইমে চলে আসছি আমি, সরি ফর দ্যাট। 3টায় আসার কথা আমার, রবি মঙ্গল বৃহস্পতি। আজকে ক্লাসটা নিচ্ছি, আজকে আমার 3টার সময় নাই, তাই আমি 12টায় নিয়ে নিচ্ছি ক্লাসটা। আই ডোন্ট নো সবাই আসবে নাকি ক্লাসে। যারা আসবে না তারা রেকর্ড দেখে করে নিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ সোহাগ। ওয়ালাইকুম আসসালাম জলি। শান্ত বধি বলছে ও কক্সবাজার থেকে দেখতেছে। ওয়াও। হুম, গরম লাগতেছে। টিস্যু আছে, ফ্যানটা একটু দিয়ে দেন। নীলপরি বলছে রংপুর থেকে। আমরা আর একটু ওয়েট করি, খুবই কম মানুষ এসেছে। আসলে আমার 3টায় আসার কথা, রবি মঙ্গল বৃহস্পতি আমি রুটিন ছাড়াই চলে আসছি, এই জন্য আজকে স্টুডেন্ট খুবই কম। হ্যাঁ লাগে, ঠিক আছে। আমি লক্ষ্মীপুর জেলা টুমচার ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে। ওয়াও, মাদ্রাসা স্টুডেন্ট। আমিও লক্ষ্মীপুরের। থ্যাংক ইউ যারা মেনশন দিচ্ছ ফ্রেন্ডসদেরকে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? কাউসার ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? শাহরিয়ার কবির বলছে চট্টগ্রামের পটিয়া থেকে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই আর লেট না করে। আজকে আমরা ফ্লো চার্ট পড়বো। তোমরা বলতেছিলে আপু শুধু ইংলিশ সেকেন্ড পেপারে সব টপিকের ক্লাস নিচ্ছেন, ফার্স্ট পেপারে হাত দিচ্ছেন না। একজন বলছে ফার্স্ট পেপার কিছুই পড়া হয়নি, এই জন্য আমি এখন আবার নতুন করে ফার্স্ট পেপার থেকে সলভ করা শুরু করছি, এক একটা টপিক করে। ইনশাল্লাহ আমরা সবগুলো টপিক ধরে ধরে শেষ করব, তারপর আমি একটা একটা বোর্ড করে বোর্ডের A to Z শেষ করে দিব তোমাদের, ঠিক আছে? আলিম 2025, আমি জলি। থ্যাংক ইউ জলি ক্লাসে থাকার জন্য। আজকে আমরা ফ্লো চার্ট পড়বো। এটা খুবই ইজি একটা টপিক, বিশ্বাস করো খুবই ইজি। এটাতে 5 out of 5 পাওয়া অনেক বেশি ইজি।
আজকে আমি তোমাদের প্রথমে কিছু বেসিক জিনিস সম্পর্কে ধারণা দিব, তারপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? প্রথমে বেসিক জিনিস সম্পর্কে একটু আইডিয়া দিব, তারপর কি করব আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। বিগত সালে আসছে, বিগত সালের বোর্ড কোয়েশ্চেন সলভ করা ছাড়া তুমি ভালো করতে পারবা না, ঠিক আছে? যতই রুলস জানো না কেন, রুলস জানলে তুমি 5টার মধ্যে না হয় 2টা আনসার করতে পারবা, এর চেয়ে বেশি পারবা না, ঠিক আছে? নাইমুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। নাইমুর রহমান পাবনা থেকে দেখছে, কাউসার সিলেট থেকে, একজন নীলফামারী থেকে। কোন থানা আপনার বাসা? আমার বাসা লক্ষ্মীপুর সদরেই। অনেকদিন পর ফাইনালি অ্যাগেইন মিট। হ্যাঁ, অনেকদিন পর। লাস্ট ক্লাসে আমি আসি নাই। আই এম ফ্রম নবীগঞ্জ, জলি নবীগঞ্জ থেকে। আচ্ছা, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকে স্লাইডটা আমি প্রথমে বেসিক কিছু জিনিস সাজিয়েছি, তারপর বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। আমরা তাহলে শুরু করে দেই ক্লাসটা। তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসো ক্লাসটা করার জন্য। আমার সাথে সাথে তোমরা নোট করবা। আজকের টপিক হচ্ছে কি, ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট। আমি ক্লাসটা শুরু করে দিলাম, বিসমিল্লাহ। ক্লাসটা শুরু করে দিলাম আমি, তোমরা আমার সাথে সাথে খাতায় নোট করবা, ঠিক আছে? আর কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাবো, আমি একটু পর আবার কমেন্টস চেক করব। দেখো, ফ্লো চার্ট মেকিং, ফ্লো চার্ট মেকিং এর কিছু নিয়ম আছে, ঠিক আছে? কিছু নিয়ম আছে, আমি বলি। একটা ফ্লো চার্ট যখন তুমি আনসার করবা, সেই ফ্লো চার্টে যে 5টা সেন্টেন্স লিখবা, সেই 5টা সেন্টেন্স হয়েছে নাকি হয়নি তা দেখার আগে টিচার দেখবে তোমার বাইরের যে অংশটা, হ্যাঁ, যে প্রেজেন্টেশনটা, সেটা ঠিক আছে নাকি, সেটার উপর মার্কস ডিপেন্ড করে। সেটার উপর অনেক বেশি মার্কস স্টুডেন্ট মানে মার্কস কাটে সেটার উপরে। যাই হোক, আনসার হতে হবে, ফ্লো চার্টের আনসার কেমন হতে হবে? 1 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, ইন শর্ট নোটস। কিরকম হতে হবে? শর্ট নোট আকারে হতে হবে, ঠিক আছে? আমি সবগুলো বিশ্লেষণ আকারে বলে দিব তোমাদের, তার আগে আমি একটু এটা পড়ে নেই। তারপর 2 নাম্বার আমি কি দেখতে পাচ্ছি, ফ্রেজ উইদাউট ভার্বস। তাহলে আমরা দেখছি কি বলছে, ফ্লো চার্টের আনসার শুড বি ইন শর্ট নোটস, ছোট ছোট নোট আকারে হতে হবে। তারপর কি বলছে, ফ্রেজ হতে হবে। এখন ফ্রেজ কি, দেখো তোমরা, আশা করছি তোমরা ক্লজ এন্ড ফ্রেজ সম্পর্কে তোমাদের সবারই আইডিয়া আছে। একটা হচ্ছে ক্লজ, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্লজ আর একটা হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, দেখো, ক্লজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। ক্লজ কি? একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যেখানে সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলি হচ্ছে ক্লজ। একটা পূর্ণাঙ্গ বাক্যকেই বলা হয় ক্লজ। আর ফ্রেজ হচ্ছে তা যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, ঠিকমতো সাবজেক্ট থাকে না, সেটা হচ্ছে একটা ফ্রেজ। বলতে পারি কি, একটা অপূর্ণাঙ্গ বাক্যাংশ, ঠিক আছে? তাহলে ক্লজ আর ফ্রেজের পার্থক্যটা তো তোমরা বুঝতেই পারছো। ক্লজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য আর ফ্রেজ হচ্ছে একটা অপূর্ণ বাক্য। হ্যাঁ, তাহলে ফ্লো চার্টে কি হতে হবে, ফ্রেজ আকারে হতে হবে আনসার গুলা, আর শর্ট নোটে হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখলাম। তারপর কি বলছে, হাউ টু মেক শর্ট নোটস বা ফ্রেজেস। এই যেখানে আমরা বলছি যে শর্ট নোট আকারে উত্তর হতে হবে, তারপর ফ্রেজ আকারে উত্তর হতে হবে। হ্যাঁ, এখন এগুলো কিভাবে বানাতে হবে সেটাই এখানে বলা আছে। দেখো কি বলছে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটা বলার কারণ হচ্ছে, দেখো এখানে দেখো, ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, এখানে বলছে বিং দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, এখানে বলছে হ্যাভিং দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। তিনটা জায়গার কোনো জায়গাতে কি বলছে যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে? কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ যে বলছে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে? একটা জায়গায়ও বলেনি। দেখো, আমরা জানি একটা সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, একটা সেন্টেন্স নরমালি আমরা জানি যে সাবজেক্ট দিয়ে শুরু হয়। আর যখন সেন্টেন্সটা আমরা শেষ করি তখন আমরা কি ইউজ করি? একটা ফুল স্টপ ইউজ করি, তাই না? এটাই তো হচ্ছে একটা অ্যাসার্টিভ নরমাল সেন্টেন্সের নিয়ম। এটাই তো হচ্ছে একটা অ্যাসার্টিভ নরমাল সেন্টেন্সের নিয়ম, যে সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব, তারপর সেন্টেন্সটা যখন শেষ হবে তখন আমরা একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করে দিব। কিন্তু ফ্লো চার্টে আমরা সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারবো না, আর যখন সেন্টেন্সটা আমরা শেষ করব তখন আমরা ফুল স্টপও ইউজ করতে পারবো না। তাহলে আমি কি বললাম, ফ্লো চার্টে আমরা সাবজেক্ট দিয়ে কখনোই সেন্টেন্সটা শুরু করতে পারবো না, আর ফুল স্টপ দিয়ে কখনোই সেন্টেন্সটা শেষ করতে পারবো না। এই জন্যই নর্মাল সেন্টেন্স আর ফ্লো চার্ট আলাদা। ফ্লো চার্ট ইজ সামথিং ডিফারেন্ট। ফ্লো চার্ট আমরা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবো না, ঠিক আছে? আমরা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবো না, কিন্তু একটা জায়গায় ব্যতিক্রম আছে। দেখো, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে এখানে শুরু হয়েছে। এখন বলতে পারো যে আপনি বলছেন এক জায়গায় সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, তাহলে এখানে কেন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে? এটা আসলে একটা এক্সেপশনাল রুল, মানে ব্যতিক্রম। ধরো একটা প্যাসেজ, আমেরিগো নামের একটা ছেলের যে একটা প্যাসেজ আছে তোমাদের ইংলিশ বইয়ে, ওই আমেরিগো নিয়ে ধরো তোমাকে প্যাসেজটা দিল। হ্যাঁ, ওখান থেকে তোমাকে ফ্লো চার্ট বানাতে বলছে আমেরিগোর জীবন কাহিনী সম্পর্কে। তার মানে তুমি ফ্লো চার্টের লাইনগুলো কি লিখবে? আমেরিগোর জীবন কাহিনী সম্পর্কে তো ফ্লো চার্টের লাইনগুলোতে লিখবা, তাই না? কিন্তু সেখানে যদি একটা লাইন তুমি আমেরিগোর প্যাসেজে থাকা আরেকজন ব্যক্তিকে নিয়ে লিখো, হ্যাঁ, অন্য একজন ব্যক্তিকে নিয়ে যদি সেন্টেন্সটা শুরু করো, তখন তোমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। আর যদি আমেরিগোকে নিয়ে লিখো তাহলে তুমি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবা না। মানে আমি বুঝাতে চাচ্ছি, ধরো
একটা প্যাসেজে বলছে যে মিশ্রাদের জীবন কাহিনী সম্পর্কে তোমরা একটা ফ্লোচার্ট তৈরি করো। সেখানে তুমি 5টা ফ্লোচার্টের 5টা সেন্টেন্সের মধ্যে প্রথম 4টা মিশ্রাদের জীবন কাহিনী নিয়ে লিখলা। একটা তো তোমরা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবে না, ঠিক আছে, কারণ তোমরা মিসরাতকে নিয়ে লিখতেছো। 5 নাম্বারটাতে যদি তোমরা মিসরাতকে নিয়ে না লিখে ও মিসরাতের প্যাসেজে থাকা অন্য একটা ব্যক্তিকে নিয়ে লিখতে চাও, সেই ব্যক্তিকে নিয়ে যদি তোমরা 5 নাম্বার সেন্টেন্সটা লিখো, সেই সেন্টেন্সে তোমাকে সাবজেক্ট ইউজ করতে হবে, ঠিক আছে। যাকে নিয়ে প্যাসেজটা হবে তাকে দিয়ে সেন্টেন্স লিখলে সাবজেক্ট আসবে না। যদি সেই প্যাসেজে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে কথা আসে, তখন আমরা কি ইউজ করব? সাবজেক্ট ইউজ করব। যাই হোক, এটা তোমরা মনে হয় না এখন ভালো করে বুঝবা যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এক্সাম্পল দেখাবো না। অথবা এভাবেও শুরু হতে পারে, আর্টিকেল দিয়ে একটা সেন্টেন্স শুরু হতে পারে, নাউন দিয়ে শেষ হতে পারে, ঠিক আছে। এটা ছিল আমাদের ফ্লোচার্ট মেকিং এর নিয়ম। তাহলে আমি আবার একবার রিভিউ করে দেই। আনসার শুড বি ইন শর্ট নোটস। আনসার শর্ট নোট আকারে হতে হবে, ছোট ছোট লাইনে হতে হবে, ফ্রেজ আকারে হতে হবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। সাবজেক্ট দিয়ে আমরা শুরু করতে পারবো না, ফুল স্টপ দিয়ে শেষ করতে পারবো না, ঠিক আছে। তারপর কি দিয়ে শুরু করব? তাহলে একটা সেন্টেন্স, সেটার ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্সটাকে সেখানে লিখে দিব, ঠিক আছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেই সেন্টেন্সটা লিখে দিব। তারপর আরেকভাবে লিখতে পারি, দেখো এখন বিং কখন ইউজ করব? যদি ভার্ব থাকে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা লিখবো, কিন্তু বিং কখন ইউজ করব? দেখো তোমার লাইনে, তোমার সেন্টেন্সে যদি এম, ইজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে, তখন তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার না লিখে বিং দিয়ে সেন্টেন্সটা শুরু করবা, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং দিয়ে শুরু করবা। আর যদি ভার্ব থাকে অন্য কোনো, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে। আর হ্যাভিং কখন ইউজ করব? আমরা যদি সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা কি থাকে? হ্যাড থাকে। হ্যাভ, হ্যাজ অথবা যদি হ্যাড থাকে, তখন আমরা কি করব? হ্যাভিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। আমি আবার বলছি, ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা শুরু করব। সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে, তাহলে আমরা বিং দিয়ে শুরু করব, এম, ইজ, আর, ওয়াজ, আর উঠিয়ে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে শুরু করতে চাই, তখন আমরা হ্যাভিংটা ইউজ করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড ডিরেক্ট দিব না, আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে আইএনজি যুক্ত করে হ্যাভিং বানিয়ে তারপর সেন্টেন্সটা শুরু করব। এটা ছিল আমাদের ফ্লোচার্টের একটা বেসিক নিয়ম। আরেকটা আমি তোমাদের লিখে দেখাবো। আগে এটা ক্লিয়ার হয়েছে নাকি একটু জানাও। তৌফিক আপুর বাসা কোন জেলায়? নাইমুর রহমান। আমার লক্ষ্মীপুরে বাসা আমার। আসসালামু আলাইকুম পাবনা থেকে। ওয়ালাইকুম আসসালাম নাইমুর রহমান। আপু আজ প্রথম আপনার ক্লাস করছি, ইংরেজিতে এ প্লাস পাওয়া অনেক কঠিন। সাইফুল ইসলাম সুরভ। মোটেও কঠিন না যদি তুমি প্র্যাকটিস করো। টেস্ট পেপার যত বেশি সলভ করবা, গত সালের কোয়েশ্চেন গুলো যত বেশি সলভ করবা, হ্যাঁ, বিশ্লেষণ আকারে পড়বা, ততই তুমি ভালো করবা। আবার প্রশ্ন সলভ করা একটা, প্রশ্ন পড়া একটা, ঠিক আছে। বিগত সালের প্রশ্ন তুমি গট বাঁধা পড়ে গেলা, মুখস্থ করে গেলা, এটাতে কোনো লাভ হবে না। এটাকে পড়া বলে। তুমি বিশ্লেষণ করে পড়বা, ওই সালে এটা আসছে, এই সালে এটা আসছে, এই সালেও তাহলে এটা আসতে পারে, এরকম করে আসতে পারে, ঠিক আছে। রুলস গুলো তুমি বিশ্লেষণ করে পড়বা যে এই রুলসটা সবচেয়ে বেশি আসতেছে, এবার হয়তো এরকম আসতে পারে, ঠিক আছে। এরকম করে পড়তে হবে, সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে এ প্লাস পাওয়া সম্ভব ইংলিশে। নাইমা বলছে ক্লিয়ার আপু, একটু শর্ট করে আবার বলেন। অবশ্যই বলবো, কেন না। কাউসার বলছে আপু ফোনে 1% চার্জ, এখন বন্ধ হয়ে যাবে, তাই থাকতে পারছি না। আরে আচ্ছা, তুমি রেকর্ড করে নিও, তুমি রেকর্ড ক্লাসে করে নিও। লিমন বলছে ইংলিশ সেকেন্ড পেপারে ফেল করব। ফেল করবা? ফেল বানানটাও তো ঠিক করে লিখো নাই, লিখছো ফিল করব। ফেল বানানটাই ঠিক মতো লিখলা না, ফেল করবা কিভাবে? মুজাহিদুল ইসলাম জিহাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাউসার বলছে আর একটু শর্ট করে বলবেন প্লিজ। হ্যাঁ আমি বলতেছি, দেখো আমি তোমাদের যখন সলভ করাবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো বলছে হাউ টু মেক শর্ট নোটস বা ফ্রেজ। আমি বলছি ফ্লোচার্ট আমরা কিভাবে আনসার করব। শর্ট নোট আকারে আনসার করব আর ফ্রেজ আকারে আনসার করব। ফ্রেজ হচ্ছে যেখানে আমাদের সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, কিন্তু ফাইনাইট ভার্বটা থাকবে না, অথবা সাবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না, একটা সেন্টেন্স মানে ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স শুরু হয়ে যাবে। আর এখন আমরা যে সেন্টেন্সগুলো করব, এই যে এইভাবে আমি যদি দেখাই, আমরা যে ফ্লো চার্ট লিখবো, হ্যাঁ, একটা সেন্টেন্স লিখবো, তার নিচে আমরা আরেকটা সেন্টেন্স লিখবো, এইরকম করে 5টা সেন্টেন্স লিখতে হয় না? এই সেন্টেন্স গুলো কিভাবে লিখবো? ছোট ছোট ফ্রেজ আকারে লিখবো, ছোট ছোট নোট আকারে লিখবো, ঠিক আছে। এখন লিখার নিয়মটা কি, কিভাবে শুরু করতে হবে? আমরা জানি সাবজেক্ট দিয়ে ফ্লো চার্ট শুরু করা যায় না, সাবজেক্ট দিয়ে ফ্লো চার্ট শুরু করা যায় না, আর ফ্লো চার্টের সেন্টেন্স লেখার পর ফুল স্টপও দেওয়া যায় না, ঠিক আছে। এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, শেষে ফুল স্টপ দেওয়া যায় না, শুরুতে সাবজেক্ট দেওয়া যায় না। তাই সাবজেক্ট যদি না দেওয়া যায়, তাহলে আমরা কি করব? এই যে ভার্ব থাকলে, ধরো ভার্ব থাকলে
সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন থাকবে। হ্যাঁ, আমরা সাবজেক্টটাকে কেটে দিয়ে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা শুরু করে দিব। এটা হচ্ছে 1 নাম্বার রুল। তারপর রুল নাম্বার 2 দেখো, বিং প্লাস এক্সটেনশন। বিং কখন ইউজ করব? প্রথমে তো দেখলাম ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিব। যদি এম, ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, যদি এম, ইজ আর ওয়াজ ওয়্যার এইসব থাকে, তখন আমরা এইগুলো না বসিয়ে এগুলো উঠিয়ে দিয়ে বিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। যেহেতু আমরা ফ্লোচার্ট সাবজেক্ট দিয়ে শুরু করতে পারতেছি না, তাই আমরা এগুলো থাকলে বিং দিয়ে শুরু করব। তারপর দেখো হ্যাভিং দিয়ে কখন শুরু করব? এম, ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে তো বিং দিব, কিন্তু যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমরা তখন সেগুলো না দিয়ে হ্যাভিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। আর এটা আপাতত বোঝার দরকার নাই, এটা যদি আমার এক্সাম্পল আসে স্লাইডে তখন আমি তোমাদেরকে এই রুলসটা বুঝিয়ে দিব। এটা খুবই কম আসে, ঠিক আছে? এটাই ছিল, আমি ব্রিফলি আবার বলে দিছি। এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, বেসিক জিনিস। দেখো, যেগুলোতে তোমরা সবচেয়ে বেশি ফ্লোচার্টে মার্কস কাটা খাও সেটাই আমি এখন দেখাই দিচ্ছি। এই যে আমাদেরকে অবশ্যই অবশ্যই বক্স করতে হবে, মাস্ট বি বক্স করে আনসার লিখতে হবে। ধরো এই যে বক্সটা করলা, হ্যাঁ, এই বক্সে তুমি কি লিখলা? প্রথম যে সেন্টেন্সটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, একটা সেন্টেন্স কিন্তু তোমার জন্য করে দেওয়া থাকে, হ্যাঁ, সেই সেন্টেন্সটা তুমি এখানে লিখলা। ফার্স্ট সেন্টেন্সটা আমরা লিখলাম, হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্সটা এখানে লিখলাম। লিখার পর তোমাকে একটা তীর চিহ্ন, একটা অ্যারো সাইন দিতে হবে। একটা অ্যারো সাইন দিয়ে তুমি যখন সেকেন্ড সেন্টেন্সটা শুরু করবা তখন তোমাকে আরেকটা বক্স করতে হবে, তোমাকে। দাঁড়াও, এই যে দেখো, তাহলে এখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটা লিখলাম। ধরো আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্স, যেটা সেকেন্ড সেন্টেন্স হবে সেটা আমরা এখানে লিখবো। তারপর কি 3 নাম্বার সেন্টেন্সে লেখার জন্য আরেকটা অ্যারো চিহ্ন দিব, তারপর আরেকটা ঘর করব। হ্যাঁ, এখন আমরা এখানে কি লিখবো? যে এটা থার্ড সেন্টেন্স হবে, আমরা ধরো থার্ড সেন্টেন্স এখানে লিখলাম, হ্যাঁ, কিন্তু একটা জায়গায় তোমরা, আমি এটা কিন্তু ফুল স্টপ না, এটা সেন্টেন্স শর্ট করে লিখছি এজন্য আমি এটা দিছি। যাই হোক, এখানে একটা জায়গায় তোমরা ফুল স্টপ ইউজ করতে পারবা না। একটা সেন্টেন্স শেষ হইছে, ফুল স্টপ দিতে পারবা না। সেকেন্ড সেন্টেন্স শেষ হইছে, তাও ফুল স্টপ দিবা না। থার্ড সেন্টেন্স শেষ হইছে, তারপরেও তোমরা ফুল স্টপ দিবা না, কোথাও ফুল স্টপ দিবা না, ভুলেও না। এখন এই অ্যারো চিহ্নটা যদি না দাও, এই বক্স যদি তুমি না করো, তুমি 0 পাবা, ঠিক আছে? তুমি 0 পাবা। বক্স না করে কখনো ফ্লোচার্ট করা যায় না, মার্কস পাওয়া যায় না। তার থেকে বড় কথা হচ্ছে, তুমি যখন 1 নাম্বার সেন্টেন্স শুরু করবা তখন তোমাকে এখানে 1 দিতে হবে, তারপর এখানে 2 দিতে হবে, নাম্বারিং করতে হবে, তারপর এখানে 3 দিতে হবে। হ্যাঁ, এরকম করে তোমাকে জিনিসটা আনসার করতে হবে। আশা করছি জিনিসটা ক্লিয়ার। 1 2 3 উল্লেখ করতে হবে, প্রথম সেন্টেন্সে 1, দ্বিতীয় সেন্টেন্সে 2, তৃতীয় সেন্টেন্সে 3, এরকম করে নাম্বারিং করতে হবে। সেন্টেন্সের শেষে কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না। আর এই অ্যারো চিহ্নটা মাস্ট বি ইউজ করতে হবে। অ্যারো চিহ্ন আর বক্স ইউজ না করলে আপনি 0 পাবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার নাকি? তোমরা অনেকে বলো যে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফসান রিয়াদ। এমডি রিপন বলছি ইজি, আসলে ইজি, রিপন ঠিক বলতো, অনেক বেশি ইজি ফ্লোচার্ট যদি সবাই বুঝতে পারে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আজকে এই সময়ে? ম্যাম নাসরুল্লাহ আল হাসান, অনেকদিন পর মনে হয় তুমি আমার ক্লাসে আছো। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই সময়ে, আমার তো আজকে ক্লাস ছিল না, লাস্ট দিন আমি ক্লাসটা নিতে পারিনি, তো আজকে একটা রিকভারি ক্লাস নিয়ে দিচ্ছি। 3টা বাজে আমার একটা কাজ আছে, তো তাই আমি এখন চলে আসছি। নাজমুল সাকিব তামিম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রাফসান রিয়াদ, আমি ভালো আছি। ভালো আছেন আপু? আজকে ফার্স্ট ক্লাস আপনার করতেছি। থ্যাংক ইউ। কৌশিক রয়, হ্যাঁ আমি ভালো আছি। মঞ্জুরুল ইসলাম, আমি ভালো আছি। আপু ক্লাস স্টার্ট কয়টায় করেন? রায়হান, আমি ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে স্টার্ট করি। আজকে আমি একটু রং টাইমে চলে আসছি, 12টা থেকে চলে আসছি। আজকে আমার রুটিন ছিল না ক্লাসের টাইম। ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া। শান্ত বলছে ক্লিয়ার। বিশাল দাস বলছে ম্যাম ফ্লোচার্টের উপরে কি কোনো হেডিং দিতে হয়? হ্যাঁ, একটা একটা টাইটেল দিতে হয়, হেডিং। এক্সাম্পল প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল এই যে আমি এখন বোর্ড কোশ্চেন সলভ করব। বিশাল দাস, এই যে ও বলছে ফ্লোচার্টের উপরে কি কোনো টাইটেল দিতে হয় নাকি? ফ্লোচার্টের উপরে আমরা টাইটেল দিতে পারি। দেখো আমি তোমাকে দেখাচ্ছি কি টাইটেল দিতে পারো। এই যে দেখো, ফ্লোচার্টের উপরে তুমি ছোট করে একটা টাইটেল দিতে পারো। টাইটেল দিলেও ভালো, না দিলেও কিছু হবে না, মানে মার্কস পাবা। টাইটেলের উপরে কোনো মার্ক ডিপেন্ড করে না, ঠিক আছে? তোমরা লিখবা যে হেয়ার ইজ এ ফ্লো চার্ট, কি লিখবে? এই যে এইখান থেকে শোয়িং থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লো চার্টে দেখবা শোয়িং বা মেনশনিং ওয়ার্ড লেখাটা থাকে। এই যে দেখো এখানে শোয়িং আছে না? আমরা যদি অন্য একটা বোর্ড দেখি সেখানেই দেখবো শোয়িং আছে অথবা মেনশনিং আছে। তাহলে তোমাকে এই যে শোয়িং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? এখন তার আগে একটা কথা লিখতে হবে, যে এই যে এটা লিখতে হবে, হেয়ার
is a flow chart. Here is a flow chart. তারপর কি লিখবা? showing অথবা mentioning, যেটা তোমার প্রশ্নে থাকবে। showing অথবা কি mentioning। Here is a flow chart showing অথবা mentioning, তারপর বাকি অংশটা লিখবে। জাস্ট এই জিনিসটা একটু মুখস্থ রাখো। Here is a flow chart, here is a flow chart, তারপর কোথা থেকে শুরু করবা? showing the names of junk foods, এতটুকু দিয়ে তারপর একটা কোলন দিয়ে তুমি তোমার ফ্লো চার্টটা শুরু করে দিবা, ঠিক আছে? আর যদি তুমি টাইটেল না দিতে চাও, নো প্রবলেম, তুমি মার্কস পাবা। টাইটেলের জন্য কোনো মার্কস কাটাকাটি হয় না, ঠিক আছে? টাইটেলের জন্য মার্কস কাটে না, ঠিক আছে? বুঝতে পারছো? হেয়ার ইজ আ ফ্লো চার্ট, তারপর শোয়িং বা মেনশনিং থেকে পরের অংশ পর্যন্ত লিখে কোলন দিয়ে তুমি ফ্লো চার্টটা লেখা শুরু করে দিবা। তাহলে আমরা কি বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করে দিব? ও আরেকটু তো বাকি আছে। দেখো একটা নোট দেখো, এই যে দেখো, নো বক্স নো মার্কস। আমি কিন্তু বলছিলাম আমরা যদি এভাবে বক্স করে করে আনসার না করি, বক্স করে আনসার না করলে কোনো মার্কস পাবা না। এই জন্য এখানে লিখে দিছে যে নো বক্স নো মার্কস। তারপর বলছে নো ফুল স্টপ, এগুলো কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা দিছি। নো ফুল স্টপ, সেন্টেন্সের শেষে আমরা কোনো ফুল স্টপ ইউজ করতে পারবো না, এই জন্য বলছে নো ফুল স্টপ। তারপর কি বলছে? অক্সিলিয়ারি ভার্ব, মডাল ভার্ব, অ্যাডভার্ব এগুলো বাদ যাবে। ফ্লো চার্টে অক্সিলিয়ারি ভার্ব, মডাল ভার্ব, অ্যাডভার্ব এগুলো আসে না। তারপর কি বলছে? এই যে দেখো, শোয়িং বা মেনশনিং এর পর ফ্লো চার্টের লিখার সাবজেক্ট থাকবে। কি বলছে? শোয়িং বা মেনশনিং এর পর ফ্লো চার্টের লিখার সাবজেক্ট থাকবে। আমি তোমাদের এখান থেকে বুঝাই দিচ্ছি। দেখো এই যে এখানে বলছে শোয়িং দ্য নেমস অফ দ্য জাঙ্ক ফুডস। একটু আগে কি বলছে? যে শোয়িং বা মেনশনিং এর পর ফ্লো চার্টের সাবজেক্ট থাকবে। এই যে দেখো সাবজেক্ট আমরা পেয়ে গেছি। তাহলে সাবজেক্ট এখানে কি পাইছি? শোয়িং দ্য নেম অফ দ্য জাঙ্ক ফুড। তাহলে এই প্যাসেজের এই ফ্লো চার্টের সাবজেক্টই হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছো এটা? আশা করছি বুঝতে পারছো। আমি তাহলে ঢাকা বোর্ডটা সলভ করে দেই একটা একটা করে। আমি তাহলে একটা একটা বোর্ড সলভ করা শুরু করে দেই। বিশাল দাস, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো তাই না? মেহজাবিন, 12টায় ক্লাস শুরু হয়েছে। সরি আমি আজকে ভুল টাইমে চলে আসছি, তোমরা তাই বুঝতেছো না কয়টায় ক্লাস শুরু হয়েছে, বাট নোটিশ দেওয়া হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। উল্টাপাল্টা কমেন্ট তোমরা কেন করো? এগুলো কি কমেন্ট করতেছো? তোমাদের বিবেক বুদ্ধি কই? তোমরা কি ধরনের কমেন্ট করো ক্লাসের মধ্যে এসে? আমি এটাই বুঝি না। গাধা তো, কোন ধরনের কমেন্ট করতে পারে এই মানুষগুলো এগুলা? ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আসাদ। যারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করতেছে তারা ক্লাস থেকে চলে যাও। তোমাদের কি দরকার ক্লাসে আসার? রাফসান রিয়াদ বলছে, হ্যালো আপু, এই প্ল্যাটফর্মে প্রতিদিন ক্লাস হয়। সেদিন আপু তুমি যে ন্যারেশন বুঝাইছিলা না, আমি ভালো করে বুঝছি আপু। আপু তুমি কি প্ল্যাটফর্মে প্রতিদিন ক্লাস নাও? আমি এখানে প্রতিদিন ক্লাস নেই না, আমি এখানে ফ্রি ক্লাস নিয়ে দিচ্ছি সপ্তাহে 3 দিন করে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে দিচ্ছি আমি, মানে এই এই প্ল্যাটফর্মে আর কি। আপু ডাইরেক্ট ব্যান করে দেন, বাদ দাও এদের, এরা ফালতু। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার আহমেদ। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মাফি, সবাই সালাম দিচ্ছে। আমি শুরু করে দিলাম। দেখো সবাই একটু মন দাও, খাতা কলম নিয়ে বসো। যদি কারো প্রবলেম থাকে তোমরা লিখে নিবা। ঢাকা বোর্ড 2024 আমরা সলভ করব। কি বলছে? প্রথমে পড়বা, রিড দ্য ফলোইং প্যাসেজ, প্যাসেজটা পড়তে বলছে, এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুডস, ওয়ান ইজ ডান ফর ইউ। যাই হোক, ওটা বাদ দিলাম, আগে আমরা প্যাসেজটা পড়ে প্যাসেজের অর্থ বুঝবো, তারপর আমরা শুরু করব, ঠিক আছে? দেখো কি বলছে, জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ। জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের প্রক্রিয়াজাতকৃত খাবার যেটাতে হাই ক্যালোরিজ দিয়ে ভর্তি থাকে। তাহলে কি বলছে? জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের প্রক্রিয়াজাতকরণ খাবার যেটার মধ্যে উচ্চ লেভেলের কি থাকে? হাই ক্যালোরি থাকে। বাট দ্যাট ইজ কনসিডার্ড অনলি অ্যাজ এ ব্রড আমব্রেলা। কিন্তু এই জাঙ্ক ফুডটাকে একটা ব্রড আমব্রেলা হিসেবে কনসিডার করা হয়, বিবেচনা করা হয়। ব্রড আমব্রেলা বলতে বোঝানো হয়েছে একটা জিনিসে অনেক কিছু যুক্ত থাকে, অনেক কিছু সংযুক্ত থাকে, ঠিক আছে? এই জন্য আমরা জাঙ্ক ফুডকে ব্রড আমব্রেলা হিসেবে বিবেচনা করি। তারপর কি বলছে? দিস ফুড আর প্রিপেয়ার্ড ইন আ ওয়ে, এক মিনিট, দেখো কি বলছে,
These food are prepared in a way that they look appealing and are enjoyable. কি বলছে এই খাবারগুলো এই জাঙ্ক ফুডগুলো এমন ভাবে তৈরি করা হয়, হ্যাঁ এমন একটা পদ্ধতিতে তৈরি করা হয় যেটা দেখতে খুবই লোভনীয় মনে হয় এবং খুবই মজাদার মনে হয়। জাঙ্ক ফুড এমন ভাবে তৈরি করা হয় যেটা দেখলে আমাদের কি একেবারে জিভে জল এসে যায়। তারপর বলছে সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রামড টু আস্ক ফর মোর, মানে জিনিসগুলোকে এমন ভাবে তৈরি করা হয়, এমন লোভনীয় ভাবে আর মজাদার ভাবে তৈরি করা হয় যে তুমি একবার খেলে বারবার খেতে চাবা। হ্যাঁ একবার খেলে তুমি বারবার খেতে চাবা, এটাই বুঝাচ্ছে এখানে। তারপর কি বলছে অ্যাকর্ডিং টু ডক্টর সোনালি শর্মা এ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। তাহলে কি বলছে ডক্টর সোনালি শর্মা যে কিনা একজন খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, তার মতে কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং বাণিজ্যিক পণ্য উল্লেখ্য সল্টেড স্ন্যাক ফুডস, যে স্ন্যাক ফুডগুলোতে অতিরিক্ত লবণ থাকে, চুইং গাম, ক্যান্ডি, সুগারি ডেজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড তেলে ভাজা যে ফাস্ট ফুডগুলো, and sweet and carbonated beverages that have little or no nutritional value but are high in calories. তাহলে ডক্টর সোনালি শর্মা যে একজন খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, তার মতে কমার্শিয়াল যে প্রোডাক্টগুলো যেমন অতিরিক্ত লবণযুক্ত খাবার, চুইং গাম, ক্যান্ডি, সুগারি ডেজার্ট, ফ্রাইড ফাস্ট ফুড, হ্যাঁ সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজেস, যেগুলোর মধ্যে হয়তো অল্প একটু পুষ্টিগুণ আছে অথবা কোনো পুষ্টিগুণই নেই, হ্যাঁ কিন্তু হাই ক্যালোরিজ মানে উচ্চ ক্যালোরি, যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ, উচ্চ ক্যালোরি দিয়ে ভরপুর, কিন্তু এটার মধ্যে হয়তো একটু পুষ্টিগুণ আছে অথবা কোনো পুষ্টিগুণই নেই। ঠিক আছে, এটা কে বলছে ডক্টর সোনালি শর্মার মতে তিনি এগুলো বলতেছে। সল্ট and fats may be considered junk foods. তাহলে সোনালি শর্মা বলতেছে যে এই ধরনের চুইং গাম, অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ফ্রাইড ফাস্ট ফুড, এগুলোকে তিনি জাঙ্ক ফুড হিসেবে বিবেচনা করে, যেগুলো হাই ক্যালোরি দিয়ে ভরপুর কিন্তু সেগুলোতে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই। ঠিক আছে, এতটুকু আমরা অর্থ বুঝতে পারছি। তারপরে দেখি কি আছে। তারপর বলছে দো নট অল ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুডস, যদিও সব ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়। তাহলে কি সব ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়, কিন্তু সব জাঙ্ক ফুডই হচ্ছে ফাস্ট ফুড। লাইনটা একটু বোঝার চেষ্টা করো, সব ফাস্ট ফুড জাঙ্ক ফুড না, সব জাঙ্ক ফুডই হচ্ছে ফাস্ট ফুড। এ গ্রেট নাম্বার অফ দেম আর, এখানে বলতেছে যে যদিও সব ফাস্ট ফুডই জাঙ্ক ফুড না, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে জাঙ্ক ফুড। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এ স্যালাড মে বি ফাস্ট ফুড বাট ইন ডেফিনেটলি নট জাঙ্ক ফুড, মানে এখানে বলছে যে সব ফাস্ট ফুড জাঙ্ক ফুড না, এই জন্য একটা এক্সাম্পল দিচ্ছে যে এ সালাদ মে বি ফাস্ট ফুড, সালাদ হচ্ছে কি ফাস্ট ফুড কিন্তু জাঙ্ক ফুড না। সালাদ অবশ্যই একটা কি ফাস্ট ফুড, সালাদ হচ্ছে আমাদের জন্য ফাস্ট ফুড কিন্তু জাঙ্ক ফুড না, এটা আমাদের জন্য একটা হেলদি খাবার। সাম ফুডস লাইক বার্গার্স, পিজাস, ট্যাকোস মে অল্টারনেট বিটুইন জাঙ্ক অ্যান্ড হেলদি ফুড, মানে বলতেছে কিছু খাবার যেমন বার্গার, পিৎজা এবং ট্যাকোস এগুলো বিকল্প হতে পারে জাঙ্ক ফুড এবং হেলদি ফুডের মধ্যে। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে বিকল্প হতে পারে? ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস, উপাদানের উপর নির্ভর করে, ক্যালোরিজের উপর নির্ভর করে, অ্যান্ড প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, এটা তৈরি করার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটার উপর নির্ভর করে, প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং পদ্ধতির উপর নির্ভর করে, ডিপেন্ডিং অন ইনগ্রেডিয়েন্টস উপাদানের উপর নির্ভর করে, ক্যালোরির উপর নির্ভর করে, বার্গার, পিৎজা, ট্যাকোস এগুলো একটার অল্টারনেটিভ হতে পারে জাঙ্ক ফুড এবং হেলদি ফুডের মধ্যে। ঠিক আছে, তাহলে প্যাসেজটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? জাঙ্ক ফুডের খারাপ দিক বলছে। এটাই ছিল আমাদের আজকে প্যাসেজ। আমরা এখন আনসারগুলো সলভ করব। তোমরা প্যাসেজের বাংলা অর্থ বুঝতে পারছো নাকি? দেখো, প্যাসেজ ফ্লোচার্টটা তৈরি করার আগে আমাদেরকে দেখতে হবে কি করতে বলছে। আমরা জাঙ্ক ফুড সম্পর্কে আমরা অনেক আইডিয়া পাইলাম, জাঙ্ক ফুড কি কি, ডক্টর সোনালি শর্মা একটা কথা বলছে জাঙ্ক ফুড সম্পর্কে, তারপর জাঙ্ক ফুডে হাই ক্যালোরি থাকে, কি ধরনের জাঙ্ক ফুড আমরা খাই, এগুলো সবকিছু আমরা দেখতে পাইছি। এখন আমরা এটা সলভ করব। এই যে দেখো, তাহলে এখানে কি বলছে? বলছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুডস। আমার মনে হয় এই জীবনে এত সহজ ফ্লো চার্ট আর কোনো বোর্ড করে নাই, এত বেশি সহজ একটা ফ্লো চার্ট। এখানে কি বলছে দেখো, এখানে বলছে দ্য নেমস অফ জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের নামগুলো উল্লেখ করে একটা ফ্লো চার্ট তৈরি করতে। এর থেকে সহজ ফ্লো চার্ট তোমরা কি কোথাও পাইছো? 2024 সালে ঢাকা বোর্ড এত বেশি ইজি কোয়েশ্চেন করছে, এটা তো মনে হয় সবাই ফুল মার্কস পাইছে। আমাদেরকে বলছে
শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুডস, মানে জাঙ্ক ফুডের নামগুলো উল্লেখ করতে হবে। এখন দেখো জাঙ্ক ফুডের নাম কি কি হইতে পারে। এখানে একটা সেন্টেন্স ছিল, এই যে ডক্টর সোনালী শর্মার একটা সেন্টেন্স ছিল, উনি কতগুলো কি বলছে, কতগুলো জাঙ্ক ফুডের নাম বলে দিয়েছে। এখান থেকে আমরা 5-6টা চুজ করলেই হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। এখান থেকে আমরা 5-6টা চুজ করব। দেখো এখানে কি বলছে, আমরা যদি আগে উত্তরটা দেখি, উত্তরে একটা করে দেওয়া থাকে, দেখো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া থাকে। এখন অনেকে বলে যে আপু যেটা করে দেওয়া থাকে সেটাকে আমি আনসারটা তুলবো, অবশ্যই তুলবা, তোমার জন্য করে দিয়েছি, তোমাকে তুলতে হবে না। এই যে নাম্বারিং দিয়ে তুলবা। এই যে দেখো একটা আমাদেরকে করে দিছে, হ্যাঁ বক্স করছে, ঠিক আছে, দেখো ওরা বক্সও করছে আবার অ্যারো চিহ্নও দিছে, ঠিক আছে। এরকম করে না করলে মার্কস পাবা না। আবার শুরুতে নাম্বারিং করছে, আমি যা যা বলছি তার সবই করছে, নাম্বারিং করছে, শুরুতে বক্স করছে, অ্যারো চিহ্ন করছে। এভাবে দিলে তোমার 5টা সেন্টেন্স আগে দেখবে না, আগে দেখবে মেয়েটা কি, ছেলেটা কি বক্স করছে, ও কি অ্যারো চিহ্নটা দিছে, ও কি সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিয়ে বসে আছে, ও কি শুরুতে নাম্বারিং করছে, টিচার আগে এগুলো দেখবে, দেন তোমার মাঝখানে সেন্টেন্স দেখা শুরু করবে। হ্যাঁ এখন এখানে কি বলছে দেখো, প্রথম একটা আমাদের জন্য এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য যেহেতু করে দিছে, কোনটা করে দিছে, সল্টেড স্ন্যাক ফুডস, অতিরিক্ত লবণযুক্ত খাবার, এটা হচ্ছে একটা ফাস্ট ফুড, এটা হচ্ছে একটা ফাস্ট ফুড। আর বাকি আমাদেরকে কয়টা করতে হবে, 1 2 3 4 5, আমাদেরকে 5টা খুঁজতে হবে, 5টা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের নাম খুঁজতে হবে। এখন 5টা আমরা খুঁজি। দেখো ওরা একটা দিছে কি, সল্টেড স্ন্যাক ফুড দিছে ওরা, হ্যাঁ সল্টেড স্ন্যাক ফুড দিছে, এই যে ওরা এটা দিয়ে দিছে, সল্টেড স্ন্যাক ফুডস দিয়ে দিছে, তাহলে আমরা বাকিগুলো দিয়ে দেই। আমরা দিলাম চুইংগাম, দিলাম আমরা সেকেন্ডটাতে আমরা দিব চুইংগাম, থার্ডটাতে দিব ক্যান্ডি, পরেরটাতে দিব সুগারি ডেজার্ট, পরেরটাতে দিব ফ্রাইড ফাস্ট ফুড, ঠিক আছে। ইজি না, দেখছো। এই যে আমি সলভ করে দেই, যদি প্রথমে কি দিছে সল্টেড স্ন্যাক ফুড, 2 নাম্বারটা ধরো দিবা, এখানে তো আনসার লেখার জায়গাও নেই, আচ্ছা আমি লিখে দেই, আনসার পরে আনি। দেখো প্রথমে সল্টেড স্ন্যাক ফুড দিলাম, তারপর কি দিতে পারি, চুইংগাম দিতে পারি না। এই যে দেখো 2 নাম্বারটা হচ্ছে চুইংগাম, 2 নাম্বারটা হচ্ছে কি চুইংগাম, তোমরা আমার সাথে তুলতে পারো চুইংগাম, কোনো ফুল স্টপ দিবা না, এভাবে শুরু করবা। 2 নাম্বারটা হচ্ছে চুইংগাম, আমার এখানে লেখার জায়গা নাই তাই, আচ্ছা আমি তোমাদেরকে আনসারটাই দেখাই দেই। এই যে দেখো প্রথমটা হচ্ছে সল্টেড স্ন্যাক ফুডস, পরেরটা হচ্ছে কি চুইংগাম, বলছিলাম না 2 দিয়ে শুরু করতে হবে, মানে নাম্বারিং দিতে হবে, শেষে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। তারপর 3 নাম্বারটা আমরা কি দিতে পারি, 3 নাম্বারটা দিতে পারি না, চুইংগাম দিছি যেহেতু, পরে ক্যান্ডি দিতে পারি, পরে সুগারি ডেজার্ট দিতে পারি। হ্যাঁ এভাবে আমরা আনসারটা করতে পারি। দেখো প্রথমে সল্ট এন্ড স্ন্যাক ফুডস, তারপর চুইংগাম দিছে, তারপর ক্যান্ডি দিছে, তারপর কি সুগারি ডেজার্টস, তারপর ফ্রাইড ফাস্ট ফুড, তারপর হচ্ছে সুইট এন্ড কার্বোনেটেড বেভারেজেস। খুবই ইজি ছিল এটা, খুব বেশি ইজি ছিল। প্রথমে ওরা আমাদের জন্য একটা করে দিছে, আমরা বক্স করলাম, বক্স করে ওরা যেটা লিখছে সেটা লিখলাম, কোনো ফুল স্টপ দিব না, নাম্বারিং করছি 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা নাম্বারিং করছি, তারপর আমাদেরকে বলছে 6টা জাঙ্ক ফুডের নাম লিখতে, আমরা জাঙ্ক ফুডের নাম লিখে দিছি। এটার মতো ইজি কোনো বোর্ডে আসেনি। আমি যে বলবো যে প্রত্যেকটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা ওরা দিয়ে দিছে যেটা দিয়ে, সেটা দিয়ে শুরু করে বাকি সেন্টেন্স গুলো সলভ করতে হবে, ওইরকম কিছু কোনো ভেজালই এখানে নাই, জাস্ট কয়েকটা জিনিসের নাম লিখে দিতে বলছে আমাদেরকে। মোহাম্মদ পিয়ালিক্সে পড়া শুরু করেন, তো আমি কি নাচতেছি, পড়াইতেছি আমি, আমি তো পড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ পিয়াল, বাংলা অনুবাদ ক্লিয়ার, থ্যাংক ইউ। আপু গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস চাই। ও রিপন বলছে গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস চাই, আমি এই জিনিসটা খুব ভালো পড়াইতে পারি। তোমরা গ্রাফ চার্টের ক্লাস চাইলে আমাকে বলতে পারো কমেন্টে, আমি জানাবো। মুরাদ লিখছে 2 বছর আজকে প্রথম ফ্লো চার্ট পড়লাম। দেখো ভালো করে পড়ো, ইজি লাগবে, ফ্লো চার্টটা খুবই ইজি। আপু ফার্স্টটাকে ফলো করতে হয় না। এই যে দেখো আমি এটাই বলছি যে আমরা জানি কি ফ্লো চার্টে যেটা আমাদের জন্য করে দেওয়া থাকে, সেটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, অথবা ভি টু দিয়ে শুরু হয়, অথবা যেটা বিং দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি জানি পরের সেন্টেন্স গুলো ওইটা দিয়ে শুরু করতে হবে। এখন তুমি কোয়েশ্চেনটা দেখো, তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে জাঙ্ক ফুড গুলোর নাম উল্লেখ করো, জাস্ট জাঙ্ক ফুড গুলোর নাম উল্লেখ করো। এখন তোমাকে প্রথমটা দিছে সল্টেড 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 স্ন্যাক ফুড দিছে, হ্যাঁ সল্টেড স্ন্যাক ফুড ওরা এটা করে দিছে। এখন তুমি কি চুইংগামকে চুইংগামের সাথে ইডি যুক্ত করে দিতে পারবা, ক্যান্ডির সাথে ইডি যুক্ত করতে পারবা, জাস্ট নাম উল্লেখ করতে বলছে, ঠিক আছে, এই জন্য আমরা নাম উল্লেখ করছি। এখানে প্রথমটা অনুসারে পরের গুলো ফলো করবো এরকম কিছু নাই, পরেরটা যখন পরের একটা বোর্ড আছে, সে বোর্ডটা যখন আমি সলভ করে দিব, সেখানে দেখবে এই রুলস গুলো আসবে, ঠিক আছে। কে কোন কলেজে পরীক্ষা দিবে? ওয়ালাইকুম আসসালাম হাসান পারভেজ।
ম্যাডাম ইউ আর সুইট অ্যান্ড ইউর টিচিং ইজ ভেরি ইনক্রেডিবল। থ্যাংক ইউ। জি ম্যাম, অনেক ইজি ছিল। আজ থেকে আমার পড়াশোনা কোনো তোমরা কি গ্রাফ চার্টের ক্লাসটা আমাকে জানাও। হ্যাঁ, গ্রাফ চার্ট আমি খুব ভালো পড়াইতে পারি। আমি একটা গ্রাফ চার্টের নিয়ম শিখাই দিব, যেটা দিয়ে তোমাদের আর কোনো গ্রাফ চার্ট মুখস্থ করতে হবে না, খুব সহজে আনসার করতে পারবা। সুমাইয়া সুলতানা কাকলি বলতে, আপু এগুলো কি পাশাপাশি করতে হবে নাকি উপরে নিচে করলেও চলবে? দেখো, যেভাবেই করো তুমি মার্কস পাবা। অনেকে এভাবে করে, এই যে কেউ কেউ করে এই যে 1 নাম্বারটা দিয়ে শুরু করে এরকম অ্যারো চিহ্ন দিয়ে, এটা হচ্ছে 2, তারপর অ্যারো চিহ্ন দিয়ে এটা হচ্ছে 3। কেউ কেউ এটা করে, আর কেউ করে এটা, এই যে কেউ হচ্ছে উপর নিচ করে, কেউ হচ্ছে পাশাপাশি করে। তুমি যেভাবে করতে পারো সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমাদের কলেজ থেকে, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের কলেজ থেকে আমাদেরকে এটা করতে বলছিল, এটা করতে বলছে। কারণ প্রশ্নে কিন্তু এভাবে করে দেওয়া থাকে। প্রশ্নে কি থাকে, যে দেখো আমি যদি দেখাই, দেখো প্রশ্নে হচ্ছে এভাবে করে দেওয়া থাকে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কলেজ থেকে বলছে যে আমরা চাই না যে আমাদের মেয়েদের একটা মার্কসও কাটা যাক। আমাদের কলেজের ইংলিশ টিচাররা খুব ভালো ছিলেন, যাই হোক, বলছে যে আমরা চাই না আমাদের মেয়েদের কোনো নাম্বার কাটা যাক। আমরা যেভাবে প্রশ্নে আছে আমরা সেভাবে আনসার করছিলাম। আমরা পাশাপাশি দিয়ে আনসার করছিলাম, ঠিক আছে? এরকম 1 নাম্বার দিয়ে আমি এভাবে আনসার করছি, পাশাপাশি তো আর এত বড় খাতা আটে না, এই জন্য আমরা এভাবে আনসার করছিলাম। এই যে দেখো, এই যে এইভাবে যে 1 নাম্বারটা শুরু করছিলাম না, এরকম করে একদম নিচ পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, এটা ছিল আমাদের 1 নাম্বারটা। তারপর তীর চিহ্নটা এখানে দিছিলাম, দেন আরেকটা শুরু করছি, সেটা ছিল আমাদের 2 নাম্বার। আমাদের কলেজ থেকে টিচাররা এইভাবে বলে দিয়েছিলেন যে প্রশ্নে যেভাবে আছে তোমরা সেভাবে আনসার করবা, ঠিক আছে? প্রশ্নে যেভাবে আছে সেভাবে আনসার করবা, তাই আমরা এভাবে আনসার করছিলাম। 1 2 আর এটা ছিল 3, এরকম করে আমরা 5 6টা বক্স করতাম। প্রথমটা তো প্রশ্নে দেওয়া থাকতো, পরেরগুলো আমরা আনসার করতাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা ফুল মার্কসই পেতাম। কলেজে তো এভাবে লিখলে ফুল মার্কস পেতাম, বোর্ডেও। গ্রাফ চার্টের ক্লাসটাই আপু, গ্রাফ চার্টের ক্লাসটাই ওকে। আমি ইনশাআল্লাহ তাহলে নেক্সট দিন গ্রাফ চার্টের ক্লাস নিব। হ্যাঁ, আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন আমি সুন্দর করে নোট করছিলাম, সেই নোটটাও আমার কাছে আছে। আমি ইনশাআল্লাহ নোটটা নিয়ে আসবো তোমাদের, সেই নোট দিয়ে তোমাদের পড়াবো আমি। ও, শেষই তো করি নাই, ঠিক আছে? যে প্রশ্ন করছিল, কে যেন প্রশ্ন করছিল, কমেন্টে চলে গেছে। যাই হোক, এভাবে লিখতে পারো, ঠিক আছে? আমাদের কলেজ থেকে আমাদেরকে এভাবে লেখা শিখাই দিছিল, তাই আমরা এভাবে লিখছি। আর কেউ যদি চাও এভাবে করতে, সে করতে পারো। 2 ভাবে করা যায়, 2 ভাবে মার্কস পাবা। এখন তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা কিভাবে আনসার করতে চাও। 2 রকম ভাবে আনসার করতে পারো। যে কমেন্টটা করছিল, আই থিঙ্ক তার উত্তরটা পেয়ে গেছো। জি আপু, গ্রাফ চার্টের ক্লাস চাই। হাসান পারভেজ লিখছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়েও আপনার ক্লাস করতেছি। অ্যাডমিশন ক্যান্ডিডেট করো করো, ক্লাস করো, পড়ালেখা কখনো বিফলে যায় না। আপু সবই ফালতু কমেন্ট করে, ঠিক বলছে লিমন। আতিকুর রহমান বলছে, কিন্তু আপু এভাবে লিখলে একই লাইনে ধরবে না তো আপু। এই যে আমি তো একটু আগে দেখাই দিছিলাম, এভাবে না, তুমি যে বলছো এভাবে ধরবে না, আমি বলছিলাম এই যে দেখো আমরা এভাবে শুরু করতাম। হ্যাঁ, কলেজে যতদিন লিখছি আমরা এভাবেই লিখছি, আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছিল। দেখো ওখানে কি ছিল, সল্টেড স্ন্যাক ফুড ছিল না, আমরা এভাবে লিখতাম। দেখো, সল্টেড সল্টেড স্ন্যাক, মানে একটা একটা করে ওয়ার্ড লিখতাম। হ্যাঁ, এই যে যে একটা একটা করে শব্দ লিখতে লিখতে একবার নিচ পর্যন্ত হয়ে যাইতো জায়গা। যেহেতু তুমি পুরো একটা পৃষ্ঠা নিবা, পুরো একটা পেজ নিবা, ওই পেজের উপর থেকে নিচ পর্যন্ত তুমি এভাবে লিখবা। আর বাদ দাও না, ওইভাবে লিখো তো, সমস্যা নাই। আমাদেরকে কলেজ থেকে শিখাই দিছিল যাতে মানে আমাদের একটা নাম্বারও কাটা না যায়, এই জন্য আমরা এভাবে করছিলাম। তোমাদের ইচ্ছা মতো ওইভাবেও করতে পারো, এরকম করেও করতে পারো। হ্যাঁ, এরকম করেও করতে পারো। রিঅ্যারেঞ্জ করাবেন ম্যাম প্লিজ? আচ্ছা, ইনশাল্লাহ মেহজাবিন করাবো। তবে নেক্সট ক্লাস আমি গ্রাফ চার্টে ক্লাস নিব। নেক্সট ক্লাস তো কালকেই। আচ্ছা, কালকে আমি গ্রাফ চার্টে ক্লাস নিব, তারপরের দিন রিঅ্যারেঞ্জের ক্লাস নিব ইনশাল্লাহ। আপু রাইটিং পার্টের মফিজ বাইরে কেউ থামা পিয়াল, আসলে এটা কে? আপনি ক্লাস করালে আমি প্রতিদিন পাগল। মোহাম্মদ আসাদ বলছে, আপু উইদাউট ক্লুজ উইথ ক্লুজ। হ্যাঁ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আমি পড়াইছিলাম। চল আমরা পরের বোর্ডে চলে যাই, লেট হয়ে যাচ্ছে। এই যে দেখো পরের কোন বোর্ডটা আছে, এই বোর্ডটা একটু ভালো করে দেখো। পরের বোর্ডটা ভালো করে দেখো, এটা খুব ইজি ছিল, এটা নিয়মের বাইরে একটা ফ্লোচার্ট ছিল। এই যে কুমিল্লা বোর্ড, একটা ঘাটতেরা বোর্ড, কুমিল্লা বোর্ড 2024। কি বলছে, রিড দা, না আগে এটা পড়বো না, আগে এটা পড়বো না, আগে আমরা প্যাসেজটা পড়বো। হ্যাঁ, প্যাসেজ পড়ে আমরা অর্থটা বুঝবো। এখানে কি বলছে দেখো, এডুকেশন, শিক্ষা, গিভস আস নলেজ, শিক্ষা আমাদের জ্ঞান দেয়, এন্ড এ সেট অফ অ্যাবিলিটিস, এবং এক এক সেট দক্ষতা,
to function meaningfully in life, such as the ability to decide, think rationally and make the right choices. তাহলে এই লাইনগুলো দ্বারা কি বুঝাইছে যে শিক্ষা আমাদের জ্ঞান দেয়, জ্ঞান অর্জন করতে সাহায্য করে এবং এক সেট অ্যাবিলিটি দেয় লাইফে মিনিংফুলি সিদ্ধান্ত নেওয়ার জন্য, সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা জ্ঞান প্রদান করে থাকে। তারপর কি বলছে, as we learn how to read, write, আমরা যখন লিখতে শিখি, পড়তে শিখি, and do the basic operations of arithmetic, তাহলে কি বলছে, আমরা যখন পড়তে শিখি, লিখতে শিখি এবং পাটিগণিতের বেসিক যে অপারেশন গুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখি, we gain a degree of self confidence। তার মানে বলছে যে আমরা যখন পাটিগণিতের নরমাল যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করতে শিখি, হ্যাঁ, পড়তে শিখি, লিখতে শিখি, তখন কি হয় আমাদের মধ্যে, we gain a degree of self confidence, আমরা সেলফ কনফিডেন্সের একটা ডিগ্রি অর্জন করি। তারপর কি বলছে, we learn to think for ourselves, আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে শিখি, and articulate our thoughts, articulate মানে হচ্ছে কি প্রকাশ করা, আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে শিখি এবং আমাদের চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতে শিখি। we pick up skills to communicate with others, আমরা অন্য ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য আমরা কি করি, স্কিল দক্ষতা অর্জন করে থাকি। and manage our affairs well, এবং আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের যে অ্যাফেয়ার গুলো সেগুলো ভালো করে ব্যবস্থাপনা করতে পারি। এডুকেশন হেল্পস আস, এডুকেশন আমাদের সাহায্য করে, কিসে সাহায্য করে, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এডুকেশন আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে সাহায্য করে। তাহলে আমরা এখানে এই প্যাসেজটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে এডুকেশন সম্পর্কে বলতেছি, এডুকেশন আমাদের কিভাবে সাহায্য করে। তারপর বলছে as we know more about the world, আমরা বিশ্ব সম্পর্কে যখন আরো বেশি জানতে পারি, হ্যাঁ, we appreciate লিখছি, এটাই হবে, we appreciate the good things and it offers us, মানে আমরা যখন বিশ্ব সম্পর্কে আরো বেশি জানি, হ্যাঁ, বুঝতে শিখি, জানতে শিখি, তখন যে জিনিসগুলো আমাদের জন্য ভালো সেগুলো আমরা কি করি, প্রশংসা করি, প্রেজ করি, অ্যাপ্রিসিয়েট করি, বাট অলসো বিকাম critical of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows। কঠিন একটা লাইন আমি আবার পড়াচ্ছি, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল, কিন্তু আমরা সমালোচনা করি। প্রথমে বলছে কি, আমরা যখন বিষয় সম্পর্কে জানতে শুরু করি তখন আমরা ভালো জিনিসগুলো সম্পর্কে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমরা সমালোচনাও করি, আমরাই অ্যাপ্রিসিয়েট করি আবার আমরাই কি করি, সমালোচনা করি। কখন সমালোচনা করি, যখন deviations from the values, যখন এই ভ্যালুটা বিচ্যুতি হয়ে যায়, হ্যাঁ, মূল্যবোধের যখন বিচ্যুতি হয়ে যায়, তখন it imparts and rise মানে বৃদ্ধি করা, তখন কি হয়, ঘৃণার সৃষ্টি হয়, হেট্রেডের সৃষ্টি হয়, ঘৃণার সৃষ্টি হয়, কনফ্লিক্ট যুদ্ধ সৃষ্টি হয়, মানে মানুষের মধ্যে যে দাঙ্গাটা সৃষ্টি হয়, দ্যাট ফলোস। আমি আবারও লাইনটার অর্থ বুঝিয়ে দিচ্ছি, আমরা যখন বিশ্ব সম্পর্কে জানতে শিখি তখন আমরা ভালো জিনিসগুলোকে প্রশংসা করি, প্রেজ করি, আর যখন আমরা সমালোচনা করি, কি জন্য সমালোচনা করি, যখন আমাদের মূল্যবোধের বিচ্যুতি হয়ে যায় তখন আমাদের মধ্যে ঘৃণার সৃষ্টি হয়, কনফ্লিক্ট ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, প্রথম জিনিসটা শিক্ষা যেটা আমাদের জন্য করে, ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলভস, বলতেছে শিক্ষা প্রথম যে জিনিসটা আমাদের জন্য করে সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য নিজেদের সচেতনতা বোধ সৃষ্টি করে, which leads to the development of our personality, যেটা আমাদের পার্সোনালিটি বৃদ্ধি করতে বা ব্যক্তিত্ব সুন্দর করতে সাহায্য করে। as we begin school, আমরা যখন স্কুল শুরু করে দেই, we feel the need to belong to the class and make friends, তাহলে এখানে কি বলছে, আমরা যখন স্কুলে পড়া শুরু করে দেই তখন আমরা অনুভব করি যে আমাদের ক্লাসে থাকা উচিত, আমাদের ক্লাসে উপস্থিত থাকা উচিত এবং ফ্রেন্ডস তৈরি করা উচিত, মানে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা উচিত, কি মানুষের সাথে সম্পর্ক তৈরি করা উচিত। we then expand our sense of belonging to include the school at large, our community and finally our country। এই লাইনটা আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, we then expand our sense, আমরা আমাদের সেন্সটাকে আরো বেশি বৃদ্ধি করি, কোন ক্ষেত্রে,
অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল এট লার্জ, মানে আমরা যে স্কুলটাকে আরো বৃহৎ ভাবে ইউজ করার চেষ্টা করি কোথায়, আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়, এন্ড ফাইনালি এবং সবশেষে আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য আমরা স্কুলটাকে বৃহৎ ভাবে ইউজ করার চেষ্টা করি। এডুকেশন দাস, শিক্ষা এভাবে প্রিপেয়ার্স এভরি চাইল্ড, প্রত্যেকটা বাচ্চাকে এভাবে তৈরি করে, টু বিকাম, তৈরি হতে, এন্ড ভুলে বড় একটা স্লাইড, টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন সক্রিয় মেম্বার হতে সাহায্য করে শিক্ষা, অফ দ্য কমিউনিটি, কমিউনিটির একজন সক্রিয় মেম্বার হতে সাহায্য করে, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং আমাদের সম্প্রদায়ের ওয়েলফেয়ার, মঙ্গল কামনার জন্য কাজ করতে এডুকেশন প্রত্যেকটা চাইল্ডকে এমন ভাবে তৈরি করে দেয়। এটা ছিল প্যাসেজের মিনিং বুঝতে পারছো নাকি আমাকে জানাও। তোমরা কি প্যাসেজের মিনিং বুঝতে পারছো নাকি? রাফসান রিয়াদ বলছে আপু আমাদের প্যারাগ্রাফ, লেটার, ইমেল, স্টোরি এর উপর একটা ক্লাস নেবেন আপু প্লিজ, আর আপু পারলে এইগুলোর সব কয়টার একটা ফরম্যাট দিয়ে দিয়েন আপু প্লিজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি যেন সুস্থ থাকি দোয়া করবা। আমি যেন সুস্থ থাকি, তাহলে আমি তোমাদের জন্য বাসায় বসে সবকিছু নোট করে আবার তোমাদের এখানে এসে দেখাইতে পারবো। আমি তোমাদের কিছু গাইডলাইন দিব, তখন আমি প্যারাগ্রাফ, লেটার, ইমেল সবকিছু দেখাই দেবো ইনশাল্লাহ। কালকে কয়টায় ক্লাস হবে? কালকে হচ্ছে দুপুর 3টায় ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কালকে দুপুর 3টায় ক্লাস হবে। হ্যাঁ রাফসান, আমি তোমার কমেন্ট দেখছি, একটা কমেন্ট আর কতবার করবা? মিসরাত আপু লক্ষ্মীপুরের মেয়ে, এই জন্য ভালো করে জানে যে কুমিল্লা বোর্ড একটা ঘাটতেরা বোর্ড। একদম ঠিক বলছো। আমি হচ্ছে জাস্ট পিএসসিটা আমি দিয়েছিলাম কুমিল্লা বোর্ডে, তারপর আমি ঢাকায় চলে আসছি। এরপর থেকে আমি যে কি খুশি ছিলাম, আমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিব, ঢাকা বোর্ডে পরীক্ষা দিব। আমার বড় বোন তো কুমিল্লা বোর্ডে জেএসসি দিয়েছিল, পিএসসি দিয়েছিল, তো আমি জানতাম তখন থেকেই একটা ঘাটতেরা বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড আমরা যখন পিএসসি জেএসসি দিই তখন অনেক বেশি ঘাটতেরা কোয়েশ্চেন করতো, বাট মাঝখান দিয়ে আবার নর্মাল কোয়েশ্চেন করা শুরু করছিল। এখন এই যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ওদের জন্য আবার ঘাটতেরা কোয়েশ্চেন করা শুরু করছে। কালকে হিয়া মনি, ওয়ালাইকুম আসসালাম হিয়া, কেমন আছো? কালকে ক্লাস কয়টায় হুজাইফা? কালকে ক্লাস ইনশাল্লাহ 3টায়, যদি আমি সুস্থ থাকি। নোমান বলছে আপু কুমিল্লা বোর্ডে পাশ করাটাই মুশকিল। না, অতটাও কঠিন না, এভাবেও বলবা না। কালকে ক্লাস 3টা বাজে। এখানে সব ফ্রি ক্লাস দেওয়া হয়? সাজল ইসলাম রাহাত, হ্যাঁ এখানে সব ফ্রি ক্লাস দেওয়া হয়, আইসিটি, বাংলা, ইংলিশ সব ফ্রি ক্লাস দেওয়া হয়। আপনার ক্লাসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন। আপু লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়েছেন? হ্যাঁ আমি লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়েছি। আপু জি ভাইয়া, দোয়া করি আপু আপনি সারা জীবন ভালো থাকেন। থ্যাংক ইউ। যাই হোক, আসো আমরা এটা দেখি। এই যে কি বলছে এখানে, প্রথমে তো আমরা প্যাসেজটা পড়ে প্যাসেজের অর্থ বুঝে নিছি। হ্যাঁ এখন তোমাদেরকে এটা পড়তে হবে। কি বলছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপোসেস অফ এডুকেশন। এই যে শোয়িং থেকে হচ্ছে তোমার মেইন লাইন। তোমরা যারা ফ্লো চার্টের উপরে টাইটেল দিতে চাও তারা এই যে এটা দিবা। যারা ফ্লো চার্টের উপরে টাইটেল দিতে চাও তারা এই যে এটা দিবা, হেয়ার এখানে লিখবা আর কি। এই জিনিসটা কোথায় লিখবে? এখানে লিখবা। আমার হাত অত উপরে ব্যথা করে লিখলে তো আমি এখানে লিখছি। হেয়ার ইজ আ ফ্লো চার্ট, হেয়ার ইজ আ ফ্লো চার্ট, তারপর শোয়িং বা মেনশনিং যেটা থাকবে প্রশ্নে সেটা লিখবা। দেখো আমরা এখানে কি দেখছি, এখানে শোয়িং ছিল না? এই যে দেখো এখানে শোয়িং ছিল, এই জন্য আমি কি লিখছি? শোয়িং লিখছি, এই জন্য শোয়িং লিখছি। হেয়ার ইজ আ ফ্লো চার্ট শোয়িং, তারপর বাকি অংশটা এতটুকু পর্যন্ত লিখে দিবা। কি আছে এখানে? দ্য পারপোসেস অফ এডুকেশন, তাহলে এখানে লিখে দিবা দ্য পারপোসেস অফ এডুকেশন, লিখে একটা কোলন দিবা, তারপর এই আনসার করাটা শুরু করবা। ঠিক আছে? এটা কোথায় লিখবো বলছি? এই যে এই জিনিসটা এই জায়গায় লিখবা। হ্যাঁ এই জায়গায় লিখবা, তারপর তোমরা আনসার করা শুরু করবা। হেয়ার ইজ আ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপোসেস অফ এডুকেশন। দ্য পারপোসেস অফ এডুকেশন মানে কি বলছে? এডুকেশন, শিক্ষার কি উদ্দেশ্য এগুলো তোমাকে দেখাইতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করে দিছে। দেখি কি করে দিছে। এই যে দেখো, ইনরিচিং নলেজ, জ্ঞান বৃদ্ধি করা, এক নম্বরটা আমাদের জন্য করে দিছে। কি বলছে? ইনরিচিং দ্য নলেজ। এখন দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছে। ভার্বের সাথে কি যুক্ত করে দিছে? ভার্বের সাথে
আইএনজি যুক্ত করে দিছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদের প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে। তার মানে 2 3 4 5 6 যতগুলো আছে সবগুলো আমরা কিভাবে শুরু করব? ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু করব। প্রথমটা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করছে, পরে সবগুলো আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। হ্যাঁ, তো প্রথমটা বলছে কি ইনরিচিং নলেজ। এখন শিক্ষার উদ্দেশ্য আর কি কি থাকতে পারে আমরা দেখি তো। শিক্ষার উদ্দেশ্য আর কি কি থাকতে পারে? ইনরিচিং নলেজ একটা, তারপর আমরা দিতে পারি আমরা কি দিতে পারি দেখো তো এখান থেকে, এডুকেশন গিভস আস নলেজ এন্ড এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস, ডিসাইডিং, মেকিং রাইট চয়েস। এই যে দেখো এখান থেকে দিতে পারি ডিসাইড থিংস রেশনালি, এটা একটা দিতে পারি। আরেকটা আছে মেক দ্য রাইট চয়েসেস, এটা আরেকটা দিতে পারি। হ্যাঁ, আরো দেওয়া যায়, যেমন ধরো এই যে গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, তিনটা পাইছি, আরো দুইটা লাগবে তাই না? তারপর কি বলছে থিঙ্ক ফর আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকুলেট, এই যে আরেকটা দিতে পারি, আমি বুঝাচ্ছি দাঁড়াও, আর্টিকুলেট আওয়ার থটস। তারপর এখানে কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা পেয়ে গেছি। পরের পেজ থেকে আমরা আরেকটা দেখবো। এখন কি পাইছি দেখো, ডিসাইড থিংস রেশনালি। কি বলছে? ডিসাইড থিংস রেশনালি, কিন্তু এখানে কি দেওয়া আছে? ইনরিচিং আছে, ঠিক আছে, আইএনজি যুক্ত করছে। তাহলে আমরা এখানে ডিসাইড দিয়ে না শুরু করে কি লিখবো? ডিসাইডিং লিখবো। ডিসাইডিং থিংস রেশনালি। আমি তোমাদেরকে এটা সলভ করে দেই। যে এক নাম্বারটা ছিল কি ইনরিচিং নলেজ, ইন নলেজ, এটা ছিল আমাদের এক নাম্বারটা তাই না? এই যে ধরো বক্সটা করলাম আমি, এটা ছিল আমাদের এক নাম্বার, তারপর অ্যারো চিহ্নটা দিলাম। এখন কত নাম্বার লিখবো? এখন লিখবো হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে? আমি বলছি আমরা এই সেন্টেন্সটা লিখবো, এই যে ডিসাইড, এই যে ডিসাইড থিংস রেশনালি। ডিসাইড থিংস রেশনালি পুরো সেন্টেন্সটাকে এভাবে লিখে দিতে পারবো না, আমাদেরকে আইএনজি দিতে হবে। ডিসাইডের সাথে আমরা কি করব? ডিসাইডের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। ডিসাইডিং, ডিসাইডের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ডিসাইডিং থিংস রেশনালি, থিংস রেশনালি। যেহেতু প্রথম সেন্টেন্সটা যেটা আমাদের করে দিয়েছে সেটা আইএনজি দিয়েছিল, দ্যাটস ওয়াই আমরা পুরো যেটা লিখবো পুরোটা হচ্ছে আমরা আইএনজি দিয়ে শুরু করব। এই যে পরেরটা আমরা আইএনজি দিয়ে শুরু করছি, তারপর আরেকটা লেখার জন্য আমরা আরেকটা অ্যারো চিহ্ন দিলাম, তারপর আরো একটা বক্স করলাম। দেখো আমি কিন্তু ফুল স্টপ ইউজ করি নাই। তারপর আমরা আরো একটা বক্স করলাম, আরো একটা বক্স করে এখন লিখবো 3 নাম্বার। 3 নাম্বারে আমরা কি লিখতে পারি? 3 নাম্বারে ডিসাইডিং লিখছি, 3 নাম্বারে যেটা লিখবো সেটা আমাদের আইএনজি দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা 3 নাম্বারে লিখতে পারি এই যে মেক দ্য রাইট চয়েসেস। কি লিখতে পারি? মেক দ্য রাইট চয়েসেস। এখন মেককে ডিরেক্ট লিখে দিতে পারবো না, মেকের সাথে কি যুক্ত করতে হবে? একটা আইএনজি যুক্ত করতে হবে, মেকিং দ্য রাইট চয়েসেস। তাহলে আমরা এখানে কি লিখবো? মেকিং দ্য রাইট চয়েসেস, মেকিং দ্য রাইট চয়েসেস। এটা আমাদের 3 নাম্বারটা শেষ। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু ফুল স্টপ দেই নাই। তারপর আরেকটা লিখবো, এখন আরেকটার জন্য আরো একটা অ্যারো চিহ্ন দিলাম। এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বারটা লিখবো। হ্যাঁ, এখন 4 নাম্বারটা কি লেখা যায় দেখি তো। 4 নাম্বারটা কি লেখা যায়? আমরা মেক দ্য রাইট চয়েসেস লিখলাম, ডিসাইড থিংস রেশনালি লিখলাম, তারপর আরেকটা আছে গেইন ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। দেখো এখানে আমরা মেক না লিখে মেকিং লিখছি, তাহলে এখানে কি গেইন লিখতে পারবা না? এখানে গেইনের সাথে আইএনজি যুক্ত করে গেইনিং দিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো গেইনিং সেলফ কনফিডেন্স। কি গেইনিং, এই যে দেখো 4 নাম্বার দিলাম, নাম্বারিং করলাম, তারপর গেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, যেহেতু প্রথমটাতে আমরা আইএনজি দিছিলাম। গেইনিং সেলফ কনফিডেন্স, গেইনিং সেলফ কনফিডেন্স। এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা। 4টা শেষ। এখন আর লাস্ট মনে হয় একটা বাকি। দেখো আমরা পরে কি লিখতে পারি? গেইনিং সেলফ কনফিডেন্স, এটাও লিখে ফেলছি। বাকি দেখো আরেকটা আছে আর্টিকুলেট আওয়ার থটস। প্রথম যতগুলো সলভ করছি সবগুলোতে আইএনজি যুক্ত করে দিচ্ছি। এখন কি এটা কি এমনি লিখতে দিতে পারবো না, এখানে আমাদের আর্টিকুলেটের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? আর্টিকুলেটিং আওয়ার থটস। কি লিখবো? 4 নাম্বারটা তো লেখা শেষ। ধরো 5 নাম্বারটা লিখলাম এখানে, 5 আর্টিকুলেটিং আওয়ার থটস। কি লিখবো? আর্টিকুলেটিং our thoughts, THOUGHTS, articulating our thoughts। এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 5 নাম্বার। দেখো 4 নাম্বারের পরে অ্যারো চিহ্ন দিয়ে 5 নাম্বার লিখবা। আমার
এখানে নিচে জায়গা নাই দেখে আমি উপরে লিখছি, ঠিক আছে? তোমরা আবার এই 4 এর পর 5 উপরে চলে যায় না প্লিজ। নিচে জায়গা নাই দেখে আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে 1 নাম্বার লিখলাম কি এনরিচিং নলেজ, পরেরটা আমরা আইএনজি দিয়ে শুরু করছি, পরেরটাও আইএনজি দিয়ে শুরু করছি, পরেরটাও আইএনজি, পরেরটাও আইএনজি। লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটা বাকি, সেটা হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা বাকি। তোমরা আশা করছি তোমরা এতটুকু তুলে ফেলছো, যদি না তুলো তাহলে তুলে ফেলো, আমি একটা মুছে 6 নাম্বারটা লিখে দিব। আর একটা বাকি আছে, এটা যদি না তুলে থাকো তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো। আয় হায়, তোমরা একটু এটা তুলে ফেলো। আমি কিন্তু এরপর যে সলভটা দিব সে সলভের সাথে আমার সলভ মিলবে না, কারণ ওরা টেস্ট পেপার থেকে তো স্লাইডটা দিছে, টেস্ট পেপার একটু কঠিন করে আনসারটা দেওয়া, আমি বেশি ইজি করে লিখে দিছি। তোমরা একটু এটা তুলে ফেলো, আমি একটু বেশি ইজি করে দিছি। টেস্ট পেপার ধরো লেকচার, তারপর নবদূত, এগুলো এক একটাতে এক এক ধরনের আনসার দেওয়া, আমি এক এক ভাবে দিছি, আমারটা সবচেয়ে ইজি, তোমরা এটা তুলে নিতে পারো। সবচেয়ে ইজি ভাবে যেটা করা যায় আমি সেটা করে আনছি তোমাদের জন্য। রাফসান বলছে আপু বুঝবো কেমনে, কোথা থেকে লিখতে হবে? দেখো তোমাকে প্রশ্নে বলছে যে পারপোসেস অফ এডুকেশন, শিক্ষার যে উদ্দেশ্যগুলো ওইগুলো উল্লেখ করতে। এখন তোমাকে প্যাসেজ পড়ে তো আমি বুঝাইছিলাম যে আমাদের শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি, এখানে সবগুলাই ছিল শিক্ষার উদ্দেশ্য প্যাসেজের মধ্যে, সেগুলো আমরা উল্লেখ করে দিছি। জাস্ট প্রথমটা আইএনজি দিয়ে শুরু হয়েছে দেখে সবগুলোর সাথে আইএনজি যুক্ত করে দিছি। অক্সিলিয়ারি ভার্ব থাকলে কি করতে হবে? দেখো যদি সাজল ইসলাম রাহাত, ধরো এম, বোর্ড দেখতে পাচ্ছ এখানে, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যদি এই ধরনের কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন আমরা এগুলো দিব না। এগুলো না দিয়ে আমরা কি ইউজ করব? বিং ইউজ করব। বিং ইউজ করব, কি ইউজ করব? বিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। এই ধরনের কোনো ভার্ব অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা সেটা না দিয়ে বিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। বুঝতে পারছো সাজল ইসলাম রাহাত? তখন আমরা বিং দিয়ে সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে? যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করি? সেক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে শুরু করি, সেক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে শুরু করি। আর যদি অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকে তখন আমরা বিং দিয়ে শুরু করি। রাফসান রিয়াদ হেডলাইন দিতে পারো, নাও দিতে পারো। নাদিয়া ইসলাম লিখছে এটা এটা তো আমাদের কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, আবার কি আসবে? আবার আসবে না, প্র্যাকটিস। আবার কখনো আসে নাকি? এত সহজ, প্র্যাকটিসের জন্য আমি করাচ্ছি। আপু একটি সিভি এর উপর ক্লাস নেবেন প্লিজ। গ্রোয়িং সেলফ কনফিডেন্স, তারিকুল ইসলাম বলছে ঠিক টাইমে ক্লাস নেবেন আপু। সরি তারিকুল ইসলাম, ভুল ভুল টাইমে ক্লাসে চলে আসছি। হঠাৎ দুপুরে ক্লাস নিচ্ছেন যে আপু আপনি তো 3টায় ক্লাস নেন। সরি, আমি তো লাস্ট ক্লাসে নেই নাই, তোমরা দেখছিলে না আমি লাস্ট ক্লাসে আসি নাই, এজন্য আমি জাস্ট আজকে তোমাদের ক্লাস নিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়ার ফ্লোটা ঠিক থাকে। দেখা যাবে আমি একটা ক্লাস নিলাম আরেকটা নিলাম না, পরীক্ষা চলে আসবে। আপু আজান দিচ্ছি, একটু স্টপ করেন। আচ্ছা ঠিক আছে, একটু স্টপ করি, আমার এখানে আজান শোনা যাচ্ছে না। আপু আজান দিচ্ছে, আর কতক্ষণ করাবেন ক্লাস? এই তো আর একটু, অল্প একটু, আর একটা বোর্ড আছে খালি, আর একটা বোর্ড সলভ করে দেই তারপর ক্লাসে শেষ করে দিব। আর একটা বোর্ড সলভ করে দেই। অপূর্ণ মায়া বলছে আপু 3টার আগে বা পরে ক্লাসটা নিয়েন প্লিজ। কেন 3টার আগে বা পরে? আমি তো 3টা বাজেই নেই, 3:30 নিব? 3টার আগে বা পরে নিব, বুঝতেছি না কেন। আচ্ছা দেখো আমাদের 5টা শেষ হয়েছে, আমাদের লাস্টের একটা বাকি ছিল। এই 5টা আশা করছি তোমরা তুলছো, না তুললে স্ক্রিনশট নিয়ে রাখো, না তুললে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি মুছে 6 নাম্বারটা লিখে দিব। 5 নাম্বার পর্যন্ত শেষ করছি, এবার আমরা 6 নাম্বারটা লিখে দিব। দেখো 6 নাম্বারটা আমরা এই পেজ থেকে লিখবো না, পরের পেজ থেকে লিখবো। লাস্টে কি বলছে দেখো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। ইটস বলতে এখানে আমাদের কি বুঝেছে? কমিউনিটির কথা বলছে, তাহলে কমিউনিটির ওয়েলফেয়ারের জন্য কাজ করে। তাহলে আমরা ওয়ার্ক ফর না দিয়ে কি লিখবো? এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং লিখবো, তাই না? ওয়ার্কিং ফর ইটস ওয়েলফেয়ার, ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে তাহলে আমরা কি লিখবো 6 নম্বরে? ওয়ার্কিং ফর ইটস ওয়েলফেয়ার। আমি মুছে দিলাম। এই যে দেখো 6 নাম্বারটা লিখবো কি? ওয়ার্কিং ফর ইটস ওয়েলফেয়ার। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার এবং সর্বশেষটা। এর আগে আমি 5টা লিখে দিয়েছিলাম, আর এটা ছিল আমাদের 6 নাম্বারটা। ঠিক আছে, এটা ছিল আমাদের 6 নাম্বারটা, ওয়ার্কিং ফর ইটস ওয়েলফেয়ার। ওয়ার্কিং ফর
কমিউনিটিস ওয়েলফেয়ার, এখানে ইটস না লিখে লিখবো কমিউনিটিস, কমিউনিটিস ওয়েলফেয়ার, ঠিক আছে। এখানে কমিউনিটিটা লিখে দিব জাস্ট, ওয়ার্কিং ফর কমিউনিটিস ওয়েলফেয়ার। এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024টা, এটাও ইজি ছিল, এটাও ইজি ছিল। এরপর করাবো যশোর বোর্ড, এটা দেখবো আরো ইজি, যশোর বোর্ডটা আরো বেশি ইজি। আব্দুল কাইয়ুম, ক্লাস কখন শুরু হয়েছে? আব্দুল কাইয়ুম আমার পুরাতন স্টুডেন্ট, ক্লাস শুরু হয়েছে 12টা বাজে। কাইয়ুম সাউন্ড ক্লিয়ার না। আরিফ বিল্লা বলছে সাউন্ড ক্লিয়ার না। তোমরা একটু জানাও তো সাউন্ড ক্লিয়ার না কি, অন্যরা একটু জানাও তো। আমার 3টে প্রাইভেট আছে তাই আপু, তোমার প্রাইভেট কয়টায় শেষ হয়? এনামুল হাসান, আমার ক্লাস 3টায় শুরু হয়, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায়। আজকে আমি একটা রিকভারি ক্লাস নিয়ে দিচ্ছি তাই অন্য টাইমে আসছি। আজান দিক 1:30-এ জামাত। আপু বেশি বসে করে ক্লাসে সময় নেই আমাদের, 1:30-এ আজান, তাহলে আমি পরেরটা করে দিই। 1:30-এ জামাত যেহেতু, আমি পরেরটা সলভ করে দিই। দেখো একটু তাড়াতাড়ি করে দেখো, এই যে আনসার গুলো তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, কিন্তু আমারগুলো বেশি ইজি ছিল, আমারগুলো বেশি ইজি ছিল। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর আনসার। এখন আমরা করব যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024। একটু তাড়াতাড়ি দেখো, আমি এখন কমেন্ট না পড়ে উত্তর করা শুরু করবো, যেহেতু 1:30-এ তোমরা বলছো জামাত আছে। দেখো, ইকো ট্যুরিজম is broadly defined as low impact travel to endangered and often undisturbed locations। মানে ইকোট্যুরিজম কি সেটা এখানে বোঝাচ্ছে। ইকোট্যুরিজমকে ব্রডলি বিস্তৃতভাবে বিবেচনা করা হয় লো ইম্প্যাক্ট, কম প্রভাব ফেলে কোন সব জায়গায়, যেসব জায়গা আনডিস্টার্ব মানে সংরক্ষিত যে এলাকাগুলো, সংরক্ষিত এলাকা এবং এবং বিপদাপন্ন যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে যে ট্যুর করা হয় সেটাকে বলা হয় ইকোট্যুরিজম। তারপর কি বলছে, it is different from traditional tourism because it allows the traveler to become educated about the areas। খুব বড় একটা সেন্টেন্স, আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি। ইটস ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম, ট্রেডিশনাল যে ট্যুরগুলো দেই আমরা, হ্যাঁ, সেগুলো থেকে ইকোট্যুরিজমটা পুরোপুরি ভিন্ন। কারণ ইকোট্যুরিজমে মানুষ যায় এডুকেটেড, বিভিন্ন শিক্ষা অর্জন করতে, জ্ঞান অর্জন করতে মানুষ ইকোট্যুরিজমে যায়। কিন্তু নর্মাল যে ট্রেডিশনাল ট্যুরিজম গুলো, সেগুলোতে কি নাচ গান করতে করতে যায়, গান বাজনা বাদ্য বাজাতে বাজাতে যায়। হ্যাঁ, এই জন্য বলছে যে দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। তারপর কি বলছে, বোথ ইন টার্মস অফ দ্য ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, মানে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ভূদৃশ্য সবগুলোর মধ্যেই এই দুইটা জিনিস আলাদা। ইকোট্যুরিজম আলাদা আর ট্রেডিশনাল ট্যুরিজম যেটাতে আমরা নাচ গান করি সেটা আলাদা। তারপর কি বলছে, ইট ওপেন প্রোভাইডস ফান্ডস ফর কনজারভেশন and benefits the economic development of places that are often impoverished। মানে বলছে ইট often provides funds, এটা প্রায় ফান্ডস দিয়ে থাকে কাদেরকে, যেসব এলাকা অনুন্নত, ইম্পোভারিশ মানে খুবই অনুন্নত যেসব এলাকা, সেই এলাকাগুলোতে ইকোট্যুরিজম কি দিয়ে থাকে, বিভিন্ন ধরনের ফান্ড প্রোভাইড করে থাকে সেগুলোর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। কিসের জন্য? ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইকোট্যুরিজম বিভিন্ন ধরনের ফান্ড প্রোভাইড করে থাকে। তারপর কি বলছে দেখো, প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের প্রধান যে বিষয়গুলো, ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, ভেরিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকোট্যুরিজম। মানে এখানে বলতেছে ডিউ টু গ্রোয়িং পপুলারিটি, এই যে ইকোট্যুরিজমের এত বেশি মানে এনভায়রনমেন্ট সম্পর্কিত, হ্যাঁ, অ্যাডভেঞ্চার সম্পর্কিত ট্রাভেল এখন এত বেশি বেড়ে গেছে যে মানুষ এখন যে কোনো ট্যুরকে ইকোট্যুরিজম বানাই দিচ্ছে। হ্যাঁ, যে কোনো ট্যুরকে কি বানাই দিচ্ছে, ইকোট্যুরিজম বানাই দিচ্ছে। মানে যেগুলো ইকোট্যুরিজম না ওগুলাকেও তারা ইকোট্যুরিজম বলে আখ্যা দিচ্ছে। মোস্ট অফ দিস আর নট ট্রুলি ইকোট্যুরিজম, তাদের মধ্যে বেশিরভাগই সত্যিকার ইকোট্যুরিজম না। হাউএভার, যাই হোক, বিকজ দে ডু নট এমফাসাইজ কনজারভেশন, যাই হোক কারণ দে ডু নট এমফাসাইজ, তারা জোর প্রদান করে না কনজারভেশনে, সংরক্ষণে, এডুকেশনে, শিক্ষাতে, লো ইম্প্যাক্টে, কম প্রভাব ফেলার ক্ষেত্রে, ট্রাভেল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন ইন দ্য লোকেশনস বিং ভিজিটেড। মানে এখানে বলতেছে দেখো কি, যে এনভায়রনমেন্টাল যে ট্যুরিজম গুলো, এগুলো এত বেশি পপুলারিটি বৃদ্ধি পাইছে যে এখন যে কোনো মানুষ যে কোনো এনভায়রনমেন্ট সম্পর্কিত ট্যুরে গেলে বলে দেয় আমি ইকোট্যুরিজমে গেছি। কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগ ইকোট্যুরিজম না, কারণ ইকোট্যুরিজমের মধ্যে তোমার কি থাকতে হবে, কনজারভেশন থাকতে হবে, মানে তোমাকে একটা অংশ সংরক্ষণ করতে হবে ফিনান্সিয়াল ভাবে। এডুকেশন, তুমি ইকোট্যুরিজমে গেলে শিক্ষা অর্জন করবা, কিন্তু নর্মাল ট্যুরিজমে গেলে শিক্ষা অর্জন করার জন্য মানুষ যায় না, লো ইম্প্যাক্ট ফেলে, কম প্রভাব ফেলে, সোশ্যাল কালচারাল পার্টিসিপেশনের গুলোর সাথে ট্যুরিজমটা যুক্ত। কিন্তু
কালচারালটা মানে সরি যে যে ট্রেডিশনালটা সেটা আর ইকোট্যুরিজমটা এক না, এটাই বারবার এখানে বুঝাচ্ছে। তারপর কি বলছে, দেয়ারফর টু বি কনসিডার্ড ইকোট্যুরিজম এ ট্রিপ মাস্ট মিট দ্য ফলোইং প্রিন্সিপালস, মানে টু বি কনসিডার্ড ইকোট্যুরিজম হিসেবে গণ্য হওয়ার জন্য এ ট্রিপ একটা ট্রিপের মাস্ট মিট, একটা ট্রিপের কিছু জিনিসের সাথে অবশ্যই অবশ্যই পরিচিত অবশ্যই অবশ্যই থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে কিছু প্রিন্সিপাল, কিছু প্রধান জিনিস থাকতে হবে, যেমন সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি টিআইইএস। টিআইএস ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি 2015 কিছু প্রিন্সিপাল সেট করে দিছে, যে প্রিন্সিপাল গুলো মানে যে প্রধান উদ্দেশ্যগুলো থাকলেই সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা ইকোট্যুরিজম হিসেবে গণ্য করতে পারি। এখন এই যেগুলো কি টিআইএস কি সেট করে দিয়েছে, কোন প্রিন্সিপাল গুলো সেট করে দিয়েছে সেগুলাই আমরা এখানে দেখব। এই যে দেখো কতগুলো প্রিন্সিপাল সেট করে দিছে, এগুলাই যদি বিদ্যমান থাকে তোমার ট্যুরের মধ্যে সেটাকে তুমি ইকোট্যুরিজম বলতে পারবা, আর যদি এগুলো তোমার ট্যুরের মধ্যে বিদ্যমান না থাকে তুমি সেটাকে ইকোট্যুরিজম বলতে পারো না। তাহলে কি বলছে দেখো, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, যে লোকেশনে তুমি যাবা সেই লোকেশনে যে প্রভাব পড়বে সেই প্রভাবটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করতে হবে, মিনিমাইজ করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। পরের শর্তটা দেখি, বিল্ড রেসপেক্ট, সম্মান বৃদ্ধি করতে হবে, অ্যান্ড অ্যাওয়ারনেস, সতর্কতা অফ দ্য ট্রাভেলার্স ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস, মানে সেখানে যে যাবে সেখানে এনভায়রনমেন্ট সম্পর্কে এবং কালচারাল বিভিন্ন কালচারের সাথে, মানে তুমি যে একটা জায়গায় ঘুরতে যাবা সেখানে তো কালচার আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন ধরনের, সেই কালচারের কথা বলতেছে, সেই এনভায়রনমেন্টের কথা বলতেছে, সেখানে তোমাকে বিল্ড রেসপেক্ট সৃষ্টি করতে হবে এবং নিজের প্রতি সতর্কতা সৃষ্টি করতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। তারপরে কি বলছে, এনশিওর দ্যাট দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপেরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট, মানে যারা যাবে, যাদের কাছে যাবে, ধরো আমরা যাচ্ছি একটা জায়গায়, সেখানে আমরা যারা যাচ্ছি আর সেখানে যারা আছে সেখানকার যারা হোস্ট আর আমরা যারা ট্রাভেলার, তাদের মধ্যে নিশ্চিত করতে হবে, ইনশিওর করতে হবে, কি নিশ্চিত করতে হবে, পজিটিভ এক্সপেরিয়েন্সেস, মানে ওইখানে যারা থাকবে তারা যেন আমাদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা পায়, আবার আমরা যেন তাদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা পাই, এই দুইটা জিনিস আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। তারপরেটা কি বলছে, প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল হিড, লিখছে ফিনান্সিয়াল এইড হবে, এআইডি এইড, সাহায্য, এটা কি হবে, এআইডি হবে সাহায্য, এ হবে, এটা এইচ না, যাই হোক, প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন, মানে তোমাকে ডিরেক্ট টাকা দিতে হবে কিসের জন্য, সংরক্ষণের জন্য, প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন। তারপর বলছে প্রোভাইড ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন, একটা লাইন দুইবার লিখে দিছে, একটা লাইন দুইবার লিখে দিছে, যাই হোক, পরেরটা কি বলছে, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট, সর্বশেষ যে শর্ত সেটা বলছে রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস, আমরা যারা ট্রাভেল করব তাদের মধ্যে অ্যাওয়ারনেস, সতর্কতা সৃষ্টি করতে, কোন কোন ব্যাপারে, আমরা যে যে কান্ট্রিতে যাব, হ্যাঁ যে হোস্ট কান্ট্রিটাতে যাব সেই কান্ট্রির বিভিন্ন পলিটিক্যাল সমস্যা থাকতে পারে, এনভায়রনমেন্ট সম্পর্কিত থাকতে পারে এবং সোশ্যাল ক্লাইমেট সম্পর্কিত সবকিছু সম্পর্কে আমাদের নিজেদের মধ্যে ট্রাভেলারদের মধ্যে কি সৃষ্টি করতে হবে, একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, তারপরে আমরা ট্যুরটাতে যেতে পারবো। এগুলো ছিল টিআইএস এর যে শর্ত সেগুলা। তাহলে দেখি আমরা প্রশ্ন আমাদের কি বলছে, প্রশ্নে আমাদের বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ, পড়ছি, অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং, এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে, শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, ওই যে টিআইএস, টিআইইএস এর কথা বলতেছে, টিআইইএস আমরা দেখলাম না, টিআইএস 2015 কয়েকটা শর্ত দিছে, ওই শর্তগুলোই উল্লেখ করে একটা ফ্লো চার্ট তৈরি করতে বলছে। কি বলছে, প্রিন্সিপাল গুলো উল্লেখ করতে, কোন প্রিন্সিপাল গুলো, সেট ফোর্থ বাই ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি যে শর্তগুলো আমাদের জন্য দিছিল সেগুলো দিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে বলছে। একটু একটু পানি খেয়ে নেই, 1 মিনিট। সরি, 16 বাজে, এখনো জামাতে সময় বাকি আছে, তাড়াতাড়ি করে পড়াচ্ছি তো। আপু ফ্লো চার্টের হেডলাইন দিব কিভাবে, কোন জায়গায় থেকে দিব আপু, এই যে রাফসান দেখা দিচ্ছি, দাঁড়াও দেখো, এই যে রাফসান ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং,
যতগুলো সলভ করছে এতক্ষণ পর্যন্ত সবগুলোতে কি শোয়িং লেখাটা ছিল না? শোয়িং থাকবে আর নয়তো কি থাকবে, মেনশনিং থাকবে। কি বললাম, হয় শোয়িং থাকবে নয় মেনশনিং থাকবে। শোয়িং বা মেনশনিং এর পর থেকে যতটুকু থাকবে এতটুকু পর্যন্ত। এবার এটা ওয়ান ইজ ডান ফর ইউ, এটা আবার লিখে দিও না। এই যে দেখো, শোয়িং বা মেনশনিং এর পর থেকে শুরু করে পুরো সেন্টেন্সটা একেবারে শেষ পর্যন্ত লিখতে হবে। কিন্তু শোয়িং এর আগে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে হেয়ার ইজ আ ফ্লো চার্ট। এই যে দেখো রাফসান, দেখো ভালো করে, হেয়ার ইজ আ ফ্লো চার্ট। আমি হেডলাইনটা লিখে দিচ্ছি, হেয়ার ইজ আ ফ্লো চার্ট। তারপর কি বলছে, আমি শোয়িং থেকে শুরু করতে হবে, শোয়িং থেকে শুরু করতে হবে। তাহলে শুরু করি, শোয়িং দ্য প্রিন্সিপালস। শোয়িং শোয়িং বা মেনশনিং এর পরের পুরো সেন্টেন্সটা আমাদের উঠাই দিতে হবে, শোয়িং দ্য প্রিন্সিপালস। প্রিন্সিপালস, তারপর কি বলছে, শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। আমি পুরো সেন্টেন্সটা লিখলাম না, আমি তোমাদের জাস্ট বুঝাই দিচ্ছি। অফ ইকোট্যুরিজম থেকে শুরু করে এই যে সোসাইটি পর্যন্ত লিখে ফেলবা। হ্যাঁ, সোসাইটি পর্যন্ত লিখে ফেলবা, এতটুকু লেখার সময় না, আমি সোসাইটি পর্যন্ত লিখে দিচ্ছি। সোসাইটি পর্যন্ত লিখবা, লিখে একটা কোলন দিবা, তারপর তুমি আনসার করা শুরু করবা। যারা এভাবে আনসার করো তারা যারা এমন ভাবে আনসার করো তারা এইভাবে শুরু করবা, বক্স দিয়ে অ্যারো চিহ্ন দিবা, আবার অ্যারো চিহ্ন, আবার বক্স, নাম্বারিং করবা, এইভাবেই লেখা শুরু করবা। হেডলাইনটা এখানে দিবা, তারপর এখান থেকে আনসার করা শুরু করবা। ঠিক আছে, এটাই হচ্ছে হেডলাইন। জাস্ট হেয়ার ইজ আ ফ্লো চার্ট এতটুকু মুখস্থ রাখবা, বাকি অংশ তো প্রশ্ন দেখে লিখবা। তাহলে আমাদেরকে কি বলছে, ইকোট্যুরিজমের যে ওই যে টিআইএস, আমাদেরকে যে এই যে টিআইএস যে কয়েকটা শর্ত দিয়ে দিছে না, এই শর্তগুলো দিয়ে আমাদেরকে কি বলছে, একটা ফ্লো চার্ট তৈরি করতে বলছে। তাহলে চলো আমরা আনসার করা শুরু করে দেই। এটা সবচেয়ে, এটাও অনেক ইজি। ঠিক আছে, প্রশ্নটা বড় ছিল, প্যাসেজটা বড় ছিল, বাট আনসারটা খুব ইজি হবে। তোমরা বুঝছো কিনা আমি জানি না, আমি আবার বলতেছি। শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি। মানে ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি যে কয়েকটা সেট করে দিছিল না, কয়েকটা শর্ত, সেই শর্তগুলো লিখতে বলছে আমাদের একটা ফ্লো চার্টে। এবার বুঝছো? এখন দেখি আমাদের জন্য যেহেতু একটা করে দিছে, এই যেখানে বলছে যে ওয়ান ইজ ডান ফর ইউ, দেখি আমাদের জন্য তারা কি করে দিছে। আমরা একবার দেখি, সেই অনুযায়ী আমাদের বাকি অংশ করতে হবে। এই যে দেখো কি করে দিছে, এক নম্বরটা, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন। মিনিমাইজিং, সবার আগে দেখতে হবে ওরা কি দিয়ে সেন্টেন্সটা শুরু করছে। এর আগের বোর্ডে আমরা কুমিল্লা বোর্ডে দেখছিলাম আইএনজি দিয়ে শুরু করেছিল, এখনো কি দিয়ে শুরু করছে, আইএনজি দিয়ে শুরু করছে, মিনিমাইজিং। তাহলে আমি 2 নাম্বারটা আমাকে এটা আইএনজি দিয়ে শুরু করতে হবে, 3 নাম্বার যেটা সেটাও আমাকে আইএনজি দিয়ে শুরু করতে হবে, 4 নাম্বারটাও আইএনজি দিয়ে, 5 6 যা করব সব আমাকে আইএনজি দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এখন দেখো প্রথম ওরা কি লিখছে, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। আমরা কোত্থেকে লিখছি এটা দেখি, এই যে দেখো এখান থেকে লিখছে। এই শর্তগুলোই তো, এই যে সে কোথায় টিআইএস যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোই তো আমরা পরের পেজে দেখছিলাম, এই পেজে দেখছিলাম, তাই না? এই শর্তগুলো। তাহলে ওরা এক নম্বরে কি লিখছিল, ওরা এক নম্বরে লিখছিল মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। হ্যাঁ, মিনিমাইজ লিখে নাই কিন্তু মিনিমাইজিং লিখছিল। হ্যাঁ, এখন আমরা বাকি শর্তগুলো লিখে দিব। বাকি কয়টা আছে দেখো, 1 2 3 4 5, এই 5টা আমরা উঠাই দিব। কিন্তু শুরুতে বিল্ড না দিয়ে বিল্ডিং দিব, এনশিওর না দিয়ে এনশিওরিং দিব, প্রোভাইড না দিয়ে প্রোভাইডিং দিব, রেজ না দিয়ে রেজিং দিব। কেন দিব বুঝতে পারছো? কারণ প্রথমটা ওরা যে সলভ করে দিয়েছে সেখানে ওরা আইএনজি দিয়ে সলভ করছে, তাই আমরা যতগুলো করব সবগুলো আইএনজি দিয়ে সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বারটা কি লিখতে পারি, যে প্রথম তো ওরা এটা লিখে দিছে যে মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট, আমরা পরটা লিখতে পারি না যে বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, লিখতে পারি না? এটা দেখি তো ওরা লিখছে নাকি, দেখো আনসারে দেখো, এই যে প্রথমটা তো এটা 1 নাম্বার, এই যে দেখো বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স। পরে কি লিখছে এত কিছু দেখা লাগবে না, তুমি দেখবা যে কোন সেন্টেন্সটা লিখছে আর কি দিয়ে শুরু করছে। 2 নাম্বারটা ছিল এটা, তাহলে 3 নাম্বারটা আমরা কি লিখতে পারি, 3 নাম্বার শর্তটা কি, একটা গেছে দুইটা গেছে, 3 নাম্বারটা কি লিখছে দেখো, এনশিওর দ্যাট দ্য ট্যুরিজম প্রোভাইডস। তাহলে আমরা এটা লিখতে পারি, এনশিওর না লিখতে লিখে লিখবো কি এনশিওরিং, এনশিওরিং ensuring positive experiences for both the travelers and the host। এটা লিখতে পারি না? দেখি তোরা লিখছে নাকি, 2 3, এই যে দেখো কি লিখছে, দেখো লিখে দিছে এনশিওরিং, এনশিওর না লিখে এনশিওরিং লিখছে, কারণ প্রথমটায় তারা আইএনজি যুক্ত করে দিছে, তাই এখানে আমরা আইএনজি যুক্ত করে দিছি এনশিওরিং, এনশিওরিং পজিটিভ এক্সপেরিয়েন্স ফর বোথ ট্রাভেলার্স এন্ড হোস্ট। 4 নাম্বারটা আমরা কি লিখতে পারি দেখি তো, 4 নাম্বারটা কি লেখা যায়, 1 গেছে 2 গেছে 3 গেছে 4, এই যে প্রোভাইডিং ডিরেক্ট ফিনান্সিয়াল এইড, এটা লিখতে পারি না আমরা, প্রোভাইডিং ডিরেক্ট ফিনান্সিয়াল এইড, দেখি তো লিখছে নাকি, এই যে দেখো
প্রোভাইডিং ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন। প্রোভাইড ছিল কিন্তু আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি, অ্যাজ প্রথমটাতে আমাদের আইএনজি যুক্ত করে করতে বলছে। এটা গেল 4 নাম্বার। পরে 5 নাম্বারটা আমরা দেখি কি বলছে। 5 নাম্বারটা কি বলছে, 1 2 3 4 5 গেল। সরি, 5 নাম্বারটা এখন আমরা লিখবো, রেজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ। তাহলে এখানে রেজ না লিখে কি লিখতে পারি আমরা, রেজিং লিখতে পারি। রেজ না লিখে কি লিখতে পারি, রেজিং লিখতে পারি। এই যে দেখো, রেজ না লিখে আমরা কি লিখতে পারি, রেজিং লিখতে পারি। যেহেতু এখানে আমাদের প্রথমটা যেটা আমাদের জন্য করে দিয়েছে সেটা আইএনজি দিয়েছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে রেজ না লিখে কি লিখছি, রেজিং দিয়ে বাকি অংশটা লিখে দিয়েছি। ঠিক আছে, একটাতেও দেখো, একটাতেও কি এমন হয়েছে যে প্রথমটা ওরা আইএনজি দিয়ে করছে কিন্তু আমরা V2 দিয়ে করছি অথবা আমরা V3 দিয়ে করছি, কোথাও এমন হয় না। যতগুলো করছি সবগুলো আমরা আইএনজি দিয়ে করছি, সবগুলো আমরা কি দিয়ে করছি, আইএনজি দিয়ে করছি। যদি এমন থাকতো, এখানে যদি মিনিমাইজিং না থেকে মিনিমাইজড থাকতো, কি থাকতো, মিনিমাইজড থাকতো। হ্যাঁ, যদি ইডি যুক্ত থাকতো তখন আমরা এখানে সবগুলোতে আমরা ইডি যুক্ত করে সেন্টেন্সটা শুরু করতাম। ঠিক আছে, যেহেতু এখানে আইএনজি আছে তাই আমরা আইএনজি দিয়ে করছি। এটা ছিল যশোর বোর্ড। মিষ্টি পরি বলছে আইএনজি যে হবে সেটা বুঝবো কেমনে। এই যে দেখো, এই যে দেখো পরি, দেখেন কিভাবে বুঝবেন। এটা ছিল আমাদের প্রশ্ন। এখানে বলছে কি, ওয়ান ইজ ডান ফর ইউ। ফ্লো চার্টের একটা তোমার জন্য সবসময় করে দেওয়া থাকে, টেস্ট পেপার খুলবা, খুলে দেখবা ফ্লো চার্টটা, ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদের কয়টা বক্স থাকে, এরকম 6টা বক্স থাকে। 6টার জন্য ওরা আমাদেরকে একটা করে দেয়, বাকি 5টা আমাদের সলভ করতে হয়। হ্যাঁ, যেটা করে দিবে, যে একটা আমাদের জন্য তারা প্রশ্ন করে দিবে, সেটা তারা কিভাবে করছে, সেটা যদি তারা আইএনজি দিয়ে শুরু করে থাকে, আমাদেরকেও সেটা কি করতে হবে, আইএনজি দিয়ে বাকি 5টা সলভ করতে হবে। কিন্তু প্রথম যেটা আমাদের জন্য সেটা করে দিছে, সেটা যদি তারা আইএনজি দিয়ে না করে ইডি দিয়ে যুক্ত করে দেয়, কি দিয়ে করে দেয়, ইডি যুক্ত করে দেয়, তখন আমাদের যে বাকি 5টা আমরা লিখবো, সেই 5টা আমরা কি দিয়ে লিখবো, ইডি যুক্ত করে লিখবো। এখন এখানে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করে দিছে। এখন কিভাবে করে দিছে সেটা আমরা প্রশ্নেই দেখতে পারবো। এই যে প্রশ্নে কিন্তু এটা লেখা থাকবে, দেখো মিষ্টি পড়ি, এই যে মিনিমাইজিং দা ইম্প্যাক্ট অফ ভিজিটিং দা লোকেশন। সেন্টেন্সটা শুরু হয়েছে আইএনজি দিয়ে, তাহলে পরের সবগুলো আইএনজি দিয়ে শুরু হবে। এই যে আমি মাত্রই বললাম, এটা যদি আইএনজি দিয়ে না শুরু হয়ে মিনিমাইজড দিত, মিনিমাইজড দা ইম্প্যাক্ট, যদি এটা থাকতো তাহলে আমরা কি করতাম, ধরো এটা যদি একে থাকতো, হ্যাঁ ধরো এটা যদি একে থাকতো, তাহলে আমরা যে 2 3 শুরু করতাম, তাহলে আমরা যে 2 নাম্বারটা লিখতাম তখন আমাদেরকে এখানে ইডি দিয়ে ইডি যুক্ত করে করতে হতো, তখন আমাদের ইডি দিয়ে করতে হতো। তারপর 3 নাম্বার যেটা করতাম সেটাও কি দিয়ে করতাম, সেটাও আমরা ইডি যুক্ত করে করতাম। এখানে যেহেতু আইএনজি দিয়ে করছে, এই জন্য সবগুলো আমাদের আইএনজি দিয়ে করতে হবে। তুমি আজকে টেস্ট পেপার খুলে এই জিনিসটা দেখবে ভালো করে, তাহলে বুঝতে পারবা। ম্যাম সামারি কি করাই ফেলছেন? না কাইয়ুম, সামারি তো আমি পড়াই নাই। সাজুল ইসলাম বলছে হেডলাইন না দিলে ভুল হবে না। ভুল হবে না, হেডলাইন দিতে পারো নাও দিতে পারো, হেডলাইন দিলে ভুল হবে না, না দিলেও ভুল হবে না। হ্যাঁ, ইমতিয়াজ আয়ন বলছে আচ্ছা এই পেজের নাম ইংলিশ ভাইয়া দিল কিন্তু ইংলিশ আপু দিল না কেন? না মানে আমি তো শুধু মিশ্রাত আপুর ক্লাসই দেখি। শুনো, পেজটার নাম হচ্ছে ইংলিশ ভাইয়া। এটা অ্যাডমিশনের জন্য আমাদের পেজের যে ওনার মোহাইমিনুল ভাই, উনি হচ্ছে অ্যাডমিশনের সময় পেইড ব্যাচে ইংলিশ ক্লাস নেয়। আমি উনার স্টুডেন্ট ছিলাম, এখন আমি উনার 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 এখানে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি উনার স্টুডেন্ট ছিলাম এক সময়, এখন আমি উনার প্ল্যাটফর্মে কাজ করতেছি টিচার হিসেবে। ঠিক আছে, এই জন্য এটার নাম ইংলিশ ভাইয়া। উনার পেজ এটা, উনি এটা উনার পেইড ব্যাচ আছে, মানে অ্যাডমিশনের জন্য উনি পেইড ব্যাচ পড়ায়। আর ফ্রি ক্লাসগুলো আমি নেই। হ্যাঁ, তোমাদের এইচএসসি শেষে যে অ্যাডমিশনের জন্য পড়বা তোমরা, তখন ফ্রি ক্লাসে আমাকেই দেখতে পারবা। হ্যাঁ, আমার পড়া বোঝার চেষ্টা করো, কারণ অ্যাডমিশনে আমাকেই দেখতে হবে, আমাকেই সহ্য করতে হবে। আমি অনেক অনেক ফ্রি ক্লাস নিব তোমাদের অ্যাডমিশনে এই পেজ থেকে। হ্যাঁ, আমার পার্সোনালি না, এখান থেকে এসে নিব। আপু রিয়ারেঞ্জের কোনো টেকনিক আছে কিনা? রিয়ারেঞ্জের টেকনিক বলতে, আমি যেদিন রিয়ারেঞ্জ করাবো সেদিন পড়াই দেবো, যেদিন রিয়ারেঞ্জ করাবো সেদিন আমি এটা বলবো। আপু আইসিটি ক্লাস কখন হয়? আরিয়ান আবির, আইসিটি ক্লাস আমার জানা মতে শনি সোম বুধ হয়। আইসিটি ক্লাস কি কি বার হয় বারটা ঠিক নাই, কিন্তু সন্ধ্যা 7টা 8টা থেকে হয়। ঠিক আছে, 7টা বা 8টা থেকে হয় আইসিটি ক্লাসটা। পেজে একটু চোখ রাখবা, পেজে তো নোটিশ দেওয়াই হয়, পেজে তো নোটিশ দেওয়াই হয়, তোমরা একটু পেজে খেয়াল রাখবা, তাহলেই হবে।
তোমরা নেক্সট ক্লাস কিসের উপর চাও বলো তো? নেক্সট ক্লাস কিসের উপর চাও? হেডলাইন না দিলে হবে না মেহজাবিন? হ্যাঁ, হেডলাইন না দিলে হবে। হেডলাইন না দিলে হবে, ইচ্ছা। এখানে প্রতিদিন ক্লাস হয়? হ্যাঁ, এখানে প্রতিদিন ক্লাস হয় সাজল। প্রতিদিন যেই একটা সাবজেক্টের ক্লাস হয় সেটা না, 3 দিন হচ্ছে আমি ইংলিশ ক্লাস নেই, 3 দিন আইসিটি ক্লাস হয়, 3 দিন বাংলা ক্লাস হয়। আপু নেক্সট ক্লাসে রিয়ারেঞ্জ এক্সাম ক্লাস নেবেন প্লিজ। 21 তারিখে এক্সাম। 21 তারিখে এক্সাম? কালকে তো 11 তারিখ। আমি কালকে গ্রাফ এন্ড চার্টের ক্লাস নিতে চেয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ফার্স্ট টাইম আপনার ক্লাস দেখতেছি। আফরান আহমেদ সিয়াম, থ্যাংক ইউ। আপু আমি ইংরেজি বুঝি না, আপনার ওখানে কি ইংরেজি ক্লাস করা যাবে? ইংরেজি কি ক্লাস করতে চাচ্ছি, এইচএসসির জন্য? উম, সাগর আলী আমি বুঝি না, তুমি কি ক্লাস করতে চাচ্ছ? ইমতিয়াজ বলছে রিয়ারেঞ্জ, আব্দুল কাইম বলছে সামারির উপর, ক্লজের উপরে ক্লাস চাই, গ্রাফ রিয়ারেঞ্জ গ্রাফ চার্ট। পার্থপাল নেক্সট ক্লাস হচ্ছে কালকে। আর কি বোর্ড সলভ করবেন? না, আর বোর্ড সলভ করবেন, আজকে সময় নাই। কালকে কি বিষয় পড়াবেন ম্যাম? এখান আপু আমি তো এটাই বুঝতেছি না, কালকে কি পড়াবো? এক একজন এক এক কথা বলতেছে, কেউ বলে গ্রাফ চার্ট, কেউ বলে রিয়ারেঞ্জ গ্রাফ চার্ট। আচ্ছা ঠিক আছে, কালকে গ্রাফ চার্টই পড়াবো। মঙ্গলবারে হচ্ছে রিয়ারেঞ্জ পড়াই দিব, ঠিক আছে? গ্রাফ চার্টে ক্লাস চাইনি, গ্রাফ চার্ট আমি খুব ভালো একটা ক্লাস নিব। গ্রাফ চার্ট 15 মার্কস না তোমাদের? তোমরা গ্রাফ চার্টে মন দাও প্লিজ। গ্রাফ চার্টে মন দাও একটু তোমরা। আপু আমি ইংরেজিতে দুর্বল, এখন কি করতে হবে? এইচএসসি ব্যাচ 2026। অনেক অনেক বেশি প্র্যাকটিস করো। রুলস তুমি আগে, তুমি যেহেতু এইচএসসি ব্যাচ 26, রুলস গুলো একটু পড়ো আগে, তারপর তুমি প্র্যাকটিস করো। রুলস গুলো ভালো করে শিখো, তারপর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে হবে, না হলে রুলস পড়ে হবে না। আপু আপনার ওখানে পড়তে কি টাকা পয়সা লাগে? টাকা পয়সা ছাড়া দুনিয়া চলে? ক্লাস অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ আরিয়ানা বীর। মিষ্টি পরি বলছে আপু সামারি আর রিয়ারেঞ্জ যে কোনো একটা। আজকে থেকে আপনার নিয়মিত স্টুডেন্ট হয়ে গেলাম, থ্যাংক ইউ আফরান আহমেদ সিয়াম। রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে আমি ক্লাস করাবো। যদি মনে না থাকে নিজের পড়ার টেবিলে লিখে রাখো, রবি মঙ্গল বৃহস্পতি মিস রাতাপুর ক্লাস। নেক্সট ক্লাস আমি ইনশাল্লাহ আগামীকাল 3টা বাজে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। আমি কালকে রিয়ারেঞ্জের সরি গ্রাফ চার্টের উপর একটা ক্লাস নিব। গ্রাফ চার্টের উপর খুব সুন্দর একটা ক্লাস নিব, একবার বড় করে একটা ক্লাস নিব। গ্রাফ চার্টে শর্টকাট আছে? হ্যাঁ আছে তো। ওই যে বললাম কালকে যে ক্লাসে নিব, আমি তোমাদেরকে একটা নিয়ম দেখাই দিব। ওই একটা নিয়ম তোমরা ভালো করে নোট করবা, ওই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গ্রাফ চার্ট আনসার করবা। ওয়েলকাম ইমতিয়াজ আয়ন। ঠিক আছে, আজকে আমি ক্লাসটা শেষ করে দিই, এখন জোহরের নামাজের টাইম হয়ে গেছে যেহেতু। আজকে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা। কাউসার আহমেদ বলছে এই ক্লাসে কিন্তু অসাধারণ ছিল আপু, থ্যাংক ইউ কাউসার। তোমরা এমন কমেন্ট করলে আমার ভালো লাগে, আমি ক্লাস নিতে আরো বেশি উৎসাহ পাই। ঠিক আছে, ক্লাসটা 3টার সময় স্টার্ট হয়, কিন্তু আজকে এত তাড়াতাড়ি হলো কেন? ওই যে আজকে শনিবার, আমি তো শনিবারের ক্লাস নেওয়ার টাইম থাকে না, লাস্ট বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারিনি, তাই আজকে একটা রিকভারি ক্লাস নিয়ে দিচ্ছি। 3টা বাজে আমার একটা কাজ আছে, এক জায়গায় যাবো, এই জন্য আমি এখন পড়াই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ আরিয়ান, আল্লাহ হাফিজ আফরান আহমেদ সিয়াম। পার্থপাল কালকে ক্লাস নিব দুপুর 3টায়। কালকে ক্লাস নিব দুপুর 3টায়। আল্লাহ হাফিজ আব্দুল কাইয়ুম। ভাইয়া ক্লাসটা